ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই সময় মতো জয়েন করার জন্য। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, বিজয় আইটি এন্ড কোম্পানির পক্ষ থেকে সবাইকে আপনার স্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের ট্রেনিং হচ্ছে এইচআরএম, পেরোল এবং বেসিক অ্যাডমিন স্কিল, এই বিষয়গুলোর উপরে আমাদের পুরো ট্রেনিংটা থাকবে। আর ট্রেনিং এ আমাদের 4টি সেশন হবার কথা আছে। তো যদি প্রয়োজন হয় আমরা অতিরিক্ত সেশনে কভার করার চেষ্টা করব। যদিও অলরেডি 10টা বেজে গেছে, যেহেতু রোজার সময় সবকিছু বিচার বিবেচনা করে আমরা আর কি 1 ঘন্টা করে রেখেছি। আর আমরা চেষ্টা করব যে যদি প্রয়োজনীয় অতিরিক্ত সময় প্রয়োজন হয় আমরা সময় সেখানে দেব। বাট আমাদের যে ট্রেনিং এর যে কন্টেন্ট গুলো আছে আর যে পাবলিক পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন আপনারা সকলের যাতে আমরা উম, সবকিছু ক্লিয়ার করে দিতে পারি আর কি, আমরা সেই চেষ্টাই করব। আর আমি ট্রেনিং শুরু করার আগে কিছুক্ষণ ট্রেনিং এর বিষয় কিছু আলোচনা করে নেব। সেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং এর শিডিউলটা তো আপনাদের কাছে দেওয়া আছে। শিডিউলের যদি কোনো পরিবর্তন আসে তাহলে আপনাদেরকে আগেই জানানো হবে। বাট যদি আমরা কোনো কিছু না বলি সে তার মানে হচ্ছে গিয়ে একদম শিডিউল ডেটেই আমাদের সেশনগুলো হবে। আর সেশনের শিডিউলটা প্রত্যেককেই শেয়ার করা আছে পার্সোনাল ভাবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন বক্সে আপনারা শিডিউলটা পেয়ে যাবেন। আর সেশন একদম রাইট টাইমে শুরু হবে। একজন পার্টিসিপেন্ট থাকলেও কিন্তু আমরা সেশন শুরু করব। আর আপনারা চেষ্টা করবেন সেই কারণে রাইট টাইমে জয়েন করার জন্য। আর রেকর্ডিং তো পেয়ে যাবেন আপনারা আগামী দিন, ঠিক আছে? আগামীকাল যে কোনো এক সময় আমরা রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আমাদের এই কোর্সে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষ হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট হচ্ছে দুই প্রকার আর কি। মানে যে কোনো কেউ যে কোনো এক প্রকারের সার্টিফিকেট পাবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেশনের পরে আমরা অ্যাসাইনমেন্ট দেবো আপনাদের। 70% রাইট অ্যাসাইনমেন্ট যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনারা কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। আর 70%-এর নিচে যদি রাইট অ্যাসাইনমেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট ইস্যু করব। তো আমরা চাই যে আপনারা যারা মোটামুটি ফ্রি আছেন আর কি, প্লাস হচ্ছে গিয়ে সময় আছে বা চেষ্টার মধ্যে আছেন, তারা অ্যাসাইনমেন্ট করার জন্য। অবশ্য এর মধ্যে অনেক এক্সপিরিয়েন্সড পার্টিসিপেন্ট আছে আমাদের সাথে। আমাদের সাথে তারা হয়তোবা সময় পাবেন না, বাট সেটা তো যেমন হওয়ার তেমনই হবে। বাট যারা আর কি ফ্রি আছেন চেষ্টা করবেন আপনারা সময় মতো অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার জন্য। অ্যাসাইনমেন্টের সময় হচ্ছে গিয়ে আপনি চাইলে সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে দিতে পারেন। লাস্টের যে সেশনটা হবে তার থেকে 1 সপ্তাহ পর্যন্ত সময় থাকবে সকল অ্যাসাইনমেন্ট সাবমিট করার। এবং তার পরবর্তী 5 দিনের মধ্যে আমরা সার্টিফিকেট ইস্যু করব আপনাদেরকে। আর আমরা যখন সেশনটা কন্টিনিউ করব আমাদের যে টপিকে আলোচনা হবে আমরা চেষ্টা করব সেই টপিকের সাথে থাকার জন্য। কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা সেশনের লাস্টে বা একদম শুরুতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে কোনো ওরিয়েন্টেশন সেশন থাকবে না, কারণ আমাদের পার্টিসিপেন্ট মোটামুটি অনেক বেশি। আমরা যদি ওরিয়েন্টেশনে সময় দিই সেক্ষেত্রে আমাদের অনেক সময় চলে যাবে। তো আমরা আর ওরিয়েন্টেশনে যাচ্ছি না। আমি আমার পরিচয়টা ছোট করে একটু আসসালামু দিই। আলাইকুম ভাই, আমার একটা কথা ছিল। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি ভাই, বলেন। আমাদের তো মেইল আইডিটা দেওয়া আছে, ভিডিও বা হচ্ছে যে ডকুমেন্টস গুলো যেগুলো দরকার সেগুলো কি আমি গুগল ড্রাইভে কি আজকে দিয়ে দেবেন নাকি? এটা হচ্ছে যেদিন সেশন হবে তার পরবর্তী দিনের মধ্যে পাবেন, ঠিক আছে? সেশন ডের আচ্ছা পরবর্তী দিনের মধ্যে পাওয়া যাবে সেগুলো সবকিছু। আচ্ছা, ভিডিওটা কোথায় পাবো এবং ডকুমেন্টস গুলো বা যে ডকুমেন্টস গুলো সবকিছুই কোথায় পাবো? হচ্ছে সবকিছুই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই মেইলে দেওয়া হবে না? না না, মেইলে কিছুই দেওয়া হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তো ওই যে গুগল ড্রাইভে বলছিলেন দিয়ে দিবেন এটা। ভাই গুগল ড্রাইভে তো আমি তো হাতে হাতে দিতে পারবো না, সেগুলো হোয়াটসঅ্যাপেই শেয়ার করা হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমি মেনলি হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস প্রফেশনাল।
অ্যাকাউন্টস, পাশাপাশি আমি ভ্যাট ট্যাক্স, অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলো দেখি। বিভিন্ন জায়গাতে আমার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়গুলোর উপরে। আর এই এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আর কি, সেই বিষয়টাই আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে আমি একটি 100% এফডিআই, যেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখানে জব করতেছি অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে। প্রিভিয়াসলি বিভিন্ন এনজিও এবং হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কনসার্নে জব করেছি। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্সটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা তাহলে আমাদের সেশনে চলে আসি। আচ্ছা, আমরা যারা হচ্ছে গিয়ে কোনো প্রশ্ন করব তখনই শুধুমাত্র আমরা আনমিউট হব। অন্যথায় আমরা সবাই মিউট হয়ে থাকার চেষ্টা করব, ঠিক আছে? মিউট হয়ে থাকবো। আচ্ছা, এনিওয়ে, ওকে। আচ্ছা, আজকে আমাদের প্রথম যেই বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ফর্মাল লেটার। ওকে, ফর্মাল লেটার গুলো আমরা দেখব। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে যে আমাদের পুরো প্রক্রিয়া সম্পর্কে, যে কখন কোন সময়ে কি বিষয়গুলো আমাদের ইস্যু করতে হয়। ওকে। তো যেহেতু আমরা এইচআর রিলেটেড কার্যক্রমগুলো দেখব, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কার্যক্রমগুলো দেখব, তো সেখানেরই আমরা বিভিন্ন ফর্মাল লেটার এবং আদার্স বিষয়গুলোকে আমরা দেখে নেব। দেখেন, প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অফার লেটার। তো অফার লেটার তো অফার লেটারই, তার আগে আমরা বুঝি যে ফর্মাল লেটার, ঠিক আছে? ফর্মাল লেটার এবং হচ্ছে ইনফর্মাল লেটার, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ওকে, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার। এখন কেউ একজন বলেন তো দেখি, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্য কি, বেসিক ডিফারেন্স গুলো কি কি? ফর্মাল লেটার হচ্ছে অফিসিয়াল লেটার, আর ইনফর্মাল লেটার যেগুলো যেগুলো হচ্ছে বন্ধু বান্ধব বা হচ্ছে যেটা হচ্ছে কাছের মানুষের কাছে ইয়ে হয় সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। এক্স্যাক্টলি। ঠিক আছে, মানে হচ্ছে যে অফিসিয়াল ভাবে যেই বিষয়গুলো আমরা, যেই লেটার বা যে তথ্যগুলো আদান প্রদান করি সেগুলো যে ফরম্যাটে হয় সেটা হচ্ছে ফর্মাল লেটার। এবং ইনফর্মাল লেটার কি, যেটার মধ্যে কোনো ফর্মালিটিস থাকে না, যে কোনো ভাষা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমরা যখন আমার বন্ধুকে টেক্সট করতেছি তখন কিন্তু যা খুশি তা বলতেছি, বাট আমার যখন বসকে আমি কোনো টেক্সট করব বা সাবঅর্ডিনেটকে টেক্সট করব, সেখানে কিন্তু আমরা একটা কার্টিসি মেনটেন করি। ঠিক আছে, সো লেটার যে শুধু আমাদের এই ইসের মাধ্যমে প্রিন্টেড ভাবে যাবে ব্যাপারটা তা না, আমাদের টেক্সট মেসেজের মাধ্যমে হতে পারে, মেইলের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, আবার হার্ড কপিও যেতে পারে, বাট সেখানে কি থাকবে, বিভিন্ন ফর্মালিটিস থাকবে। ওকে। আচ্ছা, তো বিভিন্ন ফর্মালিটিস থাকবে। তো এই ফর্মালিটিস গুলো অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মালিটিস থাকবে, ব্যক্তিগত যে ব্যাপার সেখানে কিন্তু ফর্মালিটিস থাকবে না। তো প্রথম কি, প্রথম হচ্ছে কি আমার একটা প্যাড হতে হবে। প্যাড হচ্ছে লেটার হেড। লেটার হেড মানে আপনার এই প্রতিষ্ঠানের একটা আইডেন্টিক্যাল, একটা চিহ্ন সম্বলিত একটা ডকুমেন্ট, ঠিক আছে? যেটা আপনার যাকে যেভাবেই আপনি আপনি লেটার ইস্যু করেন, সেই আইডেন্টিক্যাল ব্যাপারটা সেখানে থাকতে হবে। ঠিক আছে, তো এই যে আমরা দেখতেছি আমাদের লোগো এবং অ্যাড্রেস, ছোট করে কিছু ইনফরমেশন, নিচে অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদের প্যাড। ঠিক আছে, প্যাড বা লেটার হেড এটার মধ্যে থাকতে হবে। যখনই আমি কোনো থার্ড পার্টির সাথে বা যে কোনো কারোর সাথে আমি যোগাযোগ করব লেটারের মাধ্যমে, তখন আমাকে এই লেটার হেডের মধ্যে প্রিন্টেড হতে হবে। এরপরে থাকতেছে হচ্ছে গিয়ে আমার রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা কি স্যার, জিনিস? এখানে আমি একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আমরা যখন লেটার কোনো কোম্পানির এগেনস্টে যখন এই যে খামটা করি বা যাই হোক কোম্পানির লোগো বা যাই থাকুক না কেন, সেক্ষেত্রে তো আমরা এই হচ্ছে লেটারের জন্য এটা ইউজ করি, তাই না? যেটাকে আর কি আমরা প্যাড বলে থাকি। কারণ রাইট। কোম্পানির লোগো না থাকলে আমরা আইডেন্টিফাই তো করতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা কি সেই কোম্পানির আয়ত্তায় আছে কিনা। এটা তো প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে আর কি এরকম হয়ে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমরা অবশ্যই। একটা কর্মীকে বা একটা এমপ্লয়িকে যখন আমরা আর কি আহ আমাদের ইসে করি, অন্তর্ভুক্ত করি, তখন তো হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো দেই এটার ভিত্তিতেই।
রাইট, মানে হচ্ছে কি আমার যদি অফিসিয়াল হুম হুম। অফিসিয়াল বিভিন্ন ব্যাপার আছে যে অফিসের নিজস্ব ইনফরমেশন ডকুমেন্টারি সবকিছু হিসেবে কিন্তু আমার। নিজস্ব ইনফরমেশনের হ্যাঁ, জন্যই হচ্ছে আপনার প্যাডের ভিতরে কোম্পানি যে লোগোটা, সেটা ডেফিনেটলি থাকতে হবে। না হলে আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে কোম্পানির প্যাড বা এটার জন্য ইউজ হচ্ছে কিনা। রাইট। তো কোম্পানির যে প্যাড গুলো আছে সেটা কিন্তু যে কোনো সময় এটা আবার চেঞ্জ হতে পারে, বাট সেই চেঞ্জটা কিন্তু জাস্ট মনে চেলো চেঞ্জ করে দিলাম, ব্যাপারটা এরকম যাতে না হয়, এরকম না, হওয়া যাবে যদি না, এটা কারণ হচ্ছে অথরাইজ করা হয় ম্যানেজমেন্ট থেকে তখনই সেটা হচ্ছে চেঞ্জ করা হয়, এছাড়া না। রাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার চেঞ্জ হয় অবশ্যই আপনার যে ব্যাংকে আপনার সেই বিষয়টা অবগত করতে হবে, কারণ হুম হুম হুম। ব্যাংকে প্রথমবার যেই লেটার হেডটা ব্যবহার করা হবে প্রত্যেকবারই সেম লেটার হেড সেই ব্যবহার হেডটাই করতে হবে। প্যাডে ইউজ করতে হবে। হ্যাঁ, বাট যদি কোনো সময় পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যাংকে আপনাকে আগে ইনফর্ম করতে হবে যে আমাদের এই পরিবর্তনটা আসছে। ঠিক আছে, তো হ্যাঁ। এরকমই। বাট ব্যক্তিগত ক্ষেত্রে আপনি যখন আপনার কোনো একটা ভেন্ডরের সাথে বা আপনার এমপ্লয়িকে লেটার দিবেন, প্রথমে একটা লেটার হেডে দিয়েছেন, দ্বিতীয়বার আরেকটা লেটার হেডে দিলেন, সেক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে। বাট যখন অথরাইজড কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করব তখন অবশ্যই আপনার এই কারণ একটা পরিবর্তনগুলো প্যাড তাদেরকে তো আর জানিয়ে আমার রাখতে একটা হবে। জায়গায় স্যার থেমে থাকতেছে না, কারণ আমি যখন একটা বায়ারের সাথে নেগোসিয়েশন করতেছি, আমার এই প্যাডের মাধ্যমে তো সব লেটারিং থেকে শুরু করে এ টু জেড সব জায়গায় যাচ্ছে। যেমন আমাদের বাইং হাউস থেকে শুরু করে মার্চেন্ডাইজিং যে পার্ট আছে, সব জায়গায় ডেবিট নোট বা আমরা যখন ক্রেডিট নোট করতেছি বা ব্যাংকে যখন আমরা কোনো কিছু পাঠাচ্ছি, সব তো আমার এই প্যাডের মাধ্যমেই করা হচ্ছে। এটা বাইরে তো আর আমি যেতে পারতেছি না, তাই না? রাইট। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে এগোই, সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার। ওকে, রেফারেন্সটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা লেটার, ঠিক আছে, প্রত্যেকটা লেটারের একটা ইউনিক আইডি। ওকে, মানে এটা জাস্ট মোবাইল নাম্বার আর কি, মোবাইল নাম্বার বা সেল নাম্বার যেটা, যে আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই কল আসলে আপনার কোড নাম্বার গুলো যদি ঠিক থাকে তাহলে আপনার কাছেই আসবে, ঠিক ওইরকমই আপনার এই রেফারেন্স গুলো কিন্তু রেফারেন্স গুলো রেফারেন্সটাও কিন্তু ঠিক ওইরকমই হবে যে একটা লেটারের সাথে একটা লেটারের যে রেফারেন্স নাম্বার অন্য আরেকটা লেটারের রেফারেন্স নাম্বার কিন্তু কোনো কখনোই মিলবে না। ঠিক আছে, যেমন এটা কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট। ঠিক আছে, তাদের রেফারেন্স নাম্বারগুলো অনেক বড় হয়, অনেকগুলো ডট 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 থাকার পরে লাস্টে গিয়ে দেখা যায় যে আপনার একটা সিরিয়াল নাম্বার পাওয়া যায়। বাট কর্পোরেটের ক্ষেত্রে এত বড় হয় না, বাট সেটা কিন্তু অবশ্যই আপনার সিরিয়াল মেনটেন করে থাকতে হবে। এখন আপনার এই রেফারেন্স নাম্বারটা আপনার কিভাবে আপনি উম, ঠিক রাখবেন যে এই সেম রেফারেন্স নাম্বার পরবর্তীতে আবার ব্যবহার হচ্ছে না, এটা এনশিওর করবেন কিভাবে? এর জন্য আপনাকে একটা লেটার রেজিস্টার মেনটেন করতে হবে। ঠিক আছে, লেটার রেজিস্টার দেখেন, আমরা একটা রেজিস্টারের একটা ফরম্যাট আর কি দেখাচ্ছি, যেটা আপনার অবশ্যই কিন্তু হার্ড কপিতে হবে। ঠিক আছে, কখনো এটা সফট কপিতে করার চেষ্টা করবেন না, তাহলে এটা চেঞ্জ করার একটা থেকে যায়। ঠিক আছে, বাট একদম পুরো রেজিস্টার যে খাতাগুলো আছে আর কি, দোকানে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়, স্টেশনারি দোকানে, তো সেখান থেকে কিনে তারপর হচ্ছে গিয়ে সেটাকে ঘর করে নিজের মতো করে আপনাকে রাখতে হবে। সিরিয়াল নাম্বার, ডেট নাম্বার, যেদিন ইস্যু হচ্ছে সেই ডেট, রেফারেন্স নাম্বার। দেখেন রেফারেন্স নাম্বারটার যে প্যাটার্ন সেটা সাধারণত কি হয়, আপনার প্রতিষ্ঠানের শর্টকোড, ডিপার্টমেন্টের শর্টকোড, এবং হচ্ছে গিয়ে সাল, যত সালে এটা দিচ্ছেন সেই সাল, এবং হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে যাবে। যদি লেটারটা এইচআর ডিপার্টমেন্ট থেকে যায় তাহলে এইচআর থাকবে, যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে যায় তাহলে অ্যাকাউন্টস এর শর্ট ফর্মটা থাকতেছে, যদি পার্চেস থেকে যায় তাহলে পিও হিসাবে থাকবে, পার্চেস অর্ডার বা পিডি, পার্চেস ডিপার্টমেন্ট এরকম হতে পারে। ঠিক আছে, ডেস্টিনেশন মানে হচ্ছে আপনি যাকে লেটারটা ইস্যু করতেছেন তার ইনফরমেশন। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হচ্ছে যে আপনার এই লেটারটা কোন বিষয়ের উপরে আর কি সেটা কনসার্ন, এই লেটারটা ইস্যু করতেছে কে, এবং তার সিগনেচার। ফাইনালি যদি কোনো রিমার্কস এর প্রয়োজন হয় সেটা আপনি লিখে রাখলেন। ঠিক আছে, এইভাবে দেখেন এই জায়গাতে আপনার মাঝখানে যেটা এইচআর, অ্যাকাউন্টস, তারপরে অন্য আরেকটা চাইলে আমি দিতে পারি, সেটা মিলতে পারে, মানে ডিফারেন্ট হতে পারে, বাট 1 2 3 এই সিরিয়ালটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। পরবর্তীটা আবার যাবে হচ্ছে 3, এরপরে যাবে 4, ওইভাবে শুধু বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই রেজিস্টারের মধ্যেই কিন্তু আপনার রেজিস্টার রেজিস্টারের মধ্যে আপনি রেফারেন্সটা পেয়ে যাচ্ছেন, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না। ওকে, আবার সেম
আপনি যখন কোনো লেটার রিসিভ করবেন আপনার প্রতিষ্ঠানে, তখনও কিন্তু আপনি সেম এই রেজিস্টার একটা মেনটেন করতে পারেন। তবে সাধারণত রিসিভ রেজিস্টার গুলো ব্যাংক বা সরকারি কোনো প্রতিষ্ঠান ছাড়া আহ, সাধারণত কর্পোরেট অফিসে ওইভাবে ব্যবহার হয় না। ঠিক আছে, রিসিভ রেজিস্টার খুব একটা ব্যবহার হয় না, তবে আপনার ইস্যু রেজিস্টারটা কিন্তু একদম ম্যান্ডেটরি ভাবে ইউজ হয়। আচ্ছা, তাহলে আমরা রেফারেন্স পাইলাম। এরপরে আমার যে ডেট, দেখেন এখানে যে ডেটটা আছে সেই ডেটের সাথে কিন্তু আমার এই রেফারেন্সের রেজিস্টারের ডেটটা মিল থাকতে হবে। ওকে, আর এটা কিন্তু সিকোয়েন্সিয়াল হওয়া লাগবে, আপনার একটা ডেট আগে একটা ডেট পরে এরকমও কিন্তু করা যাবে না। আর এরপরে আসতেছে হচ্ছে কি আমার মেন লেটার, সেটা হচ্ছে কি আমার অফার লেটার, তাই না? অফার লেটার, এখন অফার লেটার কি জিনিস? এনিওয়ান, কেউ একজন আমাকে একটু হেল্প করেন যে অফার লেটারটা কি জিনিস, এটা কেন ইস্যু করা হয়? আমি হচ্ছে কোনো এক প্রতিষ্ঠানে নিয়োগ পাইছি বা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে ওখানে ইন্টারভিউ হয়েছে, ভাইবার পরে ওরা আমাকে সিলেক্ট করার পরে যে লেটারটা দেবে সেটা হচ্ছে অফার লেটার। এক্স্যাক্টলি, মানে হচ্ছে কি আমরা আমার যে পটেনশিয়াল সিলেক্টেড ক্যান্ডিডেট তাকে আমরা অফার করতেছি যে সে কি আগ্রহী কিনা, এই মর্মে তাকে আমরা অফার করতেছি। বাট এটার প্র্যাকটিস বর্তমানে একটু বেড়েছে, বাট এর আগে যেটা হয়তো ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করে দিত। ঠিক আছে, আপনি চাইলে ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারেন, অফার লেটার দিতে পারেন। এখন অফার লেটারটা জরুরি কেন? অফার লেটারটা জরুরি হচ্ছে, দেখেন আপনি যখন এইচআর এ জব করবেন, এইচআর অ্যাডমিনিস্ট্রেশন, তখন কিন্তু আপনার আপনার কমপ্লায়েন্সের জায়গা কি কি জায়গাতে আপনার কমপ্লায়েন্স করতে হবে, কোন কোন ল গুলোতে আপনার কমপ্লায়েন্স করতে হবে, সেটা কি কেউ বলতে পারবেন? আপনি যখন এইচআর এ কাজ করতেছেন তখন আপনার কোন আইনগুলোকে মেনে চলতে হবে, কি কি আইন মেনে চলতে হবে? কেউ একজন বলেন দেখি, দু একটা লিস্ট বলেন। শ্রমিক আইনটা মেনটেন করতে হবে, বিভিন্ন ধারা আছে যে ও কোনো শ্রম আইন, অকারেন্স করবে লেবার ল। কিনা, বা আমার হ্যাঁ, এটা প্রতিষ্ঠানের এটা যে তো রুলস আছে। এন্ড এটার রেগুলেশন আছে পাশাপাশি আর কোনোটা কি আপনার হ্যাঁ। মাথায় আসে যে এই আইনটাও মানা লাগতে পারে, কমপ্লায়েন্স কোড লাগতে পারে? টাইম মেনটেন করতে হবে, 3 দিনের বেশি যদি দেরি করি তাহলে এইখান থেকে এইচআর থেকে একটা না, না রিপোর্ট। না, ব্যাপারটা আমাদের ওইটা কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে কি আমরা আইন, হ্যাঁ মানে লেবার ল তো আমরা ফলো করি এইচআর এ থাকলে, লেবার ল ছাড়া আর কোনো আইন আছে যেগুলো আমাদের মেনে চলতে হতে পারে একজন এইচআর প্রফেশনাল হিসেবে? যেমন আপনার কোম্পানি পলিসি। একটা প্রতিষ্ঠানে যখন মানে নিয়োগ হয় বা সার্কুলার হয়, ওইটা অ্যাজ পার একটা প্রসিডিউর থাকে। বিশেষ করে যে মানে সবগুলো ডকুমেন্ট মেনটেন করতে হয়, আসলে নিয়োগটা প্রপারলি হয়েছে কিনা, বা হুট করে একজনকে নিয়ে নিলাম কোনো পরীক্ষা ছাড়া, ওভাবে ওইটা নেওয়া হয়েছে কিনা। এই নিয়মটা মানে এই স্যারের রুলস অনুযায়ী এটা এক একটা প্রতিষ্ঠানে এক এক নিয়ম থাকে। ওইটা 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 অনুসরণ করতে হবে। আচ্ছা, এইচআর আমার গাইডলাইন, মনে এইচআর হচ্ছে যে গাইডলাইন। আমি হয়তো মানে কোশ্চেনটা আপনাদের ভালো করে করতে পারি না, যাই হোক আমি বলে দিচ্ছি। দেখেন, আপনারা হয়তো জানবেন চুক্তি আইন। ঠিক আছে, চুক্তি আইন নামে একটা আইন আছে যেটার ইংলিশ ফর্ম হচ্ছে গিয়ে ল অফ কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট ল। হ্যাঁ, ল অফ কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট ল না, নামটা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। 1700 সামথিং এই সালের, অনেক আগের পুরাতন একটা আইন। তো সেটা অবশ্যই মডিফাই হয়। তো আমরা যখন এইচআর ডিপার্টমেন্টে কাজ করবো আমাদের অনেকগুলো আইন মেনে চলতে হবে। প্রথম তো লেবার ল, যেটা তো আমাদের মানতেই হবে। তারপরে হচ্ছে কোম্পানি আইন, তারপরে আপনার ইনকাম ট্যাক্সের কিছু আইন আছে, সেগুলো মেনে চলতে হবে। তারপরে আবার ফাইনালি কিন্তু ল অফ কন্ট্রাক্ট, যেটা চুক্তি আইন, সেটাকে আপনার ফলো করতে হবে। এরকম অনেক অনেক আইন আছে যেগুলোকে আপনার, সবগুলো না, কিছু কিছু জায়গা থেকে আপনার কমপ্লায়েন্স করে চলতে হবে। তো ল অফ কন্ট্রাক্ট যেটা, সেখানে আপনার সেটা কেন আপনার মানতে হবে, সেটা মানার কারণ হচ্ছে কি আপনি যখনই আপনার কোনো এমপ্লয়ির সাথে এমপ্লয়িকে অ্যাপয়েন্ট দিচ্ছেন, তার মানে তার সাথে কিন্তু আপনার একটা কন্ট্রাক্ট হচ্ছে, একটা চুক্তি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু কন্ট্রাকচুয়াল সম্পর্ক। ঠিক আছে, রিলেশন, কন্ট্রাকচুয়াল রিলেশন। সে আমাকে এটা দেবে, তার বিনিময়ে আমি তাকে ওটা দেবো। যদি এখানে কন্ট্রাক্টের কোনোভাবে ব্রেক হয়, তখন কি হবে সেটা কিন্তু কোর্ট পর্যন্ত যায়। সো সকল কিছু আইন নিয়ে চলবে। এখন এই যে যে আপনার এমপ্লয়ির সাথে একটা আপনার কন্ট্রাক্ট হচ্ছে, অবশ্যই তার মানে চুক্তি আইনটাকেও আপনি ফলো করতে পারেন বা করবেন। চুক্তি আইনে যেটা বলা হচ্ছে যে আপনার একটা বৈধ চুক্তি হতে হলে, একটা বৈধ কন্ট্রাক্ট হতে হলে অনেকগুলো শর্ত আছে, 6 থেকে 7টা শর্ত। তার মধ্যে প্রথম হচ্ছে কি আপনার অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই দুটো জিনিস থাকতে হবে। তারপরে একজন হচ্ছে অফারি এবং অফার গ্রহীতা, এরকম। তো প্রথমটাই হচ্ছে
অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তার মানে আপনার এমপ্লয়ির সাথে আপনি যখনই হচ্ছে কি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন তার আগেই আপনার কিন্তু আপনার পক্ষ থেকে তাকে একটা অফার দিতে হবে এবং সে সেটাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? তো এটা আপনার জন্য একটা বড় একটা লিগ্যাল ডকুমেন্ট, ঠিক আছে? কখনো যদি আপনার এমপ্লয়ির সাথে কোনো একটা ঝামেলা তৈরি হয় তখন এটা কিন্তু আপনার একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে কাজে লাগাতে হবে, ঠিক আছে? অন্যথায় দেখা যাবে কি আপনার লিগ্যাল ডকুমেন্টের অভাবে আপনি কিন্তু স্ট্রেংথ আপনার কমে যাবে, ঠিক আছে? তো কোনো কিছুকে আপনার ছোটভাবে নেওয়া যাবে না, সবকিছুকেই আপনার পিছনে ব্যাক এন্ডে একটা যে রিজনটা আছে সেটাকে যদি খুঁজে বের করেন তাহলে দেখবেন যে সবকিছু আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আহ, কাজটা করার জন্য একটা কি পাচ্ছেন, দিক নির্দেশনা পাচ্ছেন, ঠিক আছে? সো আমাদের এখানে অফার লেটারটা ম্যান্ডেটরি বলে দিচ্ছি, ঠিক আছে? ম্যান্ডেটরি, যদি না দেন সেটা অন্য ব্যাপার, বাট একজন কি বলে যে সচেতন এইচআর প্রফেশনাল হিসেবে আপনার জন্য এটা ম্যান্ডেটরি। দেখেন, তাহলে আমরা কি করব, ফার্স্টে তাকে আমরা অফার করব এবং অফারের মধ্যে আমার কিন্তু প্রয়োজনীয় আমার যেই শর্তগুলো সেগুলো সবকিছু দিয়ে দেব, যেটা দেখে সে ডিসাইড করতে পারবে যে না এই জবটা আমার জন্য প্রয়োজন অথবা এই জবটা আমার জন্য প্রয়োজন না, ঠিক আছে? এর মধ্যে জব টবের যে স্যালারি বা হচ্ছে গিয়ে জব ডেসক্রিপশন এগুলো তো আছে, পাশাপাশি কত দিনের মধ্যে এটাকে গ্রহণ করতে হবে সেটা 5 উইকস, ঠিক আছে? ইউ আর এক্সপেক্টেড টু জয়েন, জয়েন করতে হবে 5 সপ্তাহের মধ্যে। আর এটাকে আপনার কত দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে হবে সেই বিষয়টাও এখানে থাকতে হবে। আর ফাইনালি দেখেন আরো কিছু বিষয় এখানে অ্যাড করে দিছি, প্লিজ নোট দ্যাট দিস সিলেকশন উইল বি ভ্যালিড সাবজেক্ট টু reference check and verification of authentication of information you have provided in your application document, the original copies of which should be brought along at the time of joining। যে আমরা তাকে বলতেছি যে আপনাকে যে আমরা অফার করতেছি তার মানে আপনি কিন্তু ফাইনাল সিলেক্টেড না, আপনার সিলেক্টেডটা কনফার্ম হবে আপনার রেফারেন্স চেক করার পরে এবং আপনার যে ডকুমেন্ট ইনফরমেশন গুলো দিয়েছেন আপনার সিভিতে সেটার ভেরিফিকেশন করা হবে, অথেন্টিকেশন যাচাই করে তারপরে আপনার ফাইনাল নিয়োগ দেওয়া হবে। ওকে, এই ব্যাপারে লিখে আমরা কি করতেছি, সিগনেচার করে আমরা সেটাকে পাঠিয়ে দিচ্ছি। দেখেন এখন এনক্লোজ কি আছে, মানে কি এনক্লোজ মানে হচ্ছে এটার সাথে আমরা কি কি বিষয় ডকুমেন্ট গুলো দিচ্ছি সেটা হচ্ছে আমরা জব ডেসক্রিপশনটা দিচ্ছি, ঠিক আছে? আর এই ডকুমেন্টটা আমরা কিন্তু জাস্ট তাকে দিচ্ছি মানে শেষ না, ব্যাপারটা দেখা যাবে কি আমরা এটাকে আমাদের যে আহ, নিয়োগের জন্য যে কমিটি সেই কমিটিকে দেব, প্লাস হচ্ছে গিয়ে এটা আমরা একটা অফিস ফাইলের মধ্যে সংরক্ষণ করব, ঠিক আছে? এটাও কি আমাদের একটা ফর্মাল কার্টিসি। এই এই হলো আমাদের অফার লেটার। তাহলে অফার লেটার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নাই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে চলে আসি। এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা, আপনারা যারা আলোচনাতে আসতেছেন না তারা দয়া করে মিউট হয়ে যাবেন নিজ দায়িত্বে। আমার বারবার করে মিউট করতে কিন্তু আমার একটু কি বলে যে কনসেন্ট্রেশনের ব্রেক হয়ে যেতে পারে, হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন নিজ দায়িত্বে মিউট হয়ে থাকার জন্য। দেখেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে তো ফর্মালের ব্যাপারগুলো আমাদের বোঝানোর প্রয়োজন নাই, সেই আগের মতোই রেফারেন্স নাম্বার আছে, ডেট আছে এবং এখানে আমাদের যেই বিষয়গুলো আমরা অফার লেটারে রেখেছিলাম সেগুলোকে আরেকটু বৃহৎ করে আমরা কি করতেছি এখানে দিচ্ছি, ঠিক আছে? তো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা দেখবো না, আমরা জাস্ট একটা স্যাম্পল আকারে দেখে রাখলাম। আমরা দেখবো হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট, জব জব কন্ট্রাক্ট। ওকে, আচ্ছা, জব কন্ট্রাক্ট, এখানে আমরা জব কন্ট্রাক্টটা দেখার কারণ হলো এখানে আমরা আরেকটু সুন্দর মতো করে উপস্থাপন করেছি যেগুলো আমরা আলোচনা করব এখন। আর জাস্ট এখানে যদি আপনি জব কন্ট্রাক্ট না দিয়ে এখানে যদি লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যাবে। ওকে, তো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যেও যে বিষয়গুলো আছে এখানে ঠিক সেই বিষয়গুলো আরো ডিটেলসে দেওয়া আছে। ওকে, আমরা এটার উপরে একটা আলোচনা করব। দেখেন এখানে আমরা যা কিছুই দেখবো প্রত্যেকটার যেই আমাদের লেবার লয়ে যে সেকশন গুলো আছে সেই সেকশন গুলো কিন্তু আমরা দেখতেছি। ওকে, আচ্ছা, তো ভাই আমি একটু একটু কথা বলতে পারি 1 মিনিট? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি আমরা বুঝতে পারতেছি, বাট এইটার কি ফরম্যাটটা দিলে ভালো হতো না? ওই যে যেখানে যেখানে আমাদের প্রয়োজন হবে আমরা ওই ওই অনুযায়ী আর কি আমরা এইটা এটা আমরা প্রিপেয়ার করতে পারতাম। যেমন
এটা সিভিল কনসালটেন্ট, যে যে যেমন লেটার অফ দ্য কন্ট্রাক্ট ম্যানেজার, সিভিল কনসালটেন্ট। এইটা দেখা যাচ্ছে একটা স্পেসিফিক একটা সাবজেক্ট হবে, বাট আমরা ওই সাবজেক্টটা ওখানে একটা গ্যাপ থাকলে ওই সাবজেক্টটাকে আমরা ফিল করে নিয়ে বা ডেট গুলো ওগুলো করতে বেটার হতো না? বা আপনার এটা বুঝছেন? তো আপনার পিডিএফ না, হ্যাঁ তো। আর এইখানে আপনারা কিন্তু এই কারণে দেব না যে আপনি এটাকে রিইউজ করবেন। আমরা রিইউজের জন্য দিচ্ছি না, এটা পুরোটাই হচ্ছে এডুকেশনাল পারপাসে। ওকে, তো আচ্ছা। আপনি এটাকে নিয়ে কোনো আ- আ- জায়গাতে ব্যবহার করবেন, আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। আমরা কোনো ভাবেই কাউকে একদম রেডি টু কুক এরকম হিসাবে আমরা চাই না কাউকে প্রোভাইড করতে। অবশ্যই সেটা দেব, আমরা যদিও চাই না, বাট সেক্ষেত্রে কেউ যে করবে না ব্যাপারটা তো তা না। বাট আমরা অ্যাপ্রিসিয়েট করি যে এটাকে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে রাখবে। আম, আম, শুধুমাত্র এটাকে কি করতে পারবে, এখান থেকে প্রয়োজনীয় বিষয়গুলো সে নলেজ পারপাসে গ্যাদার করতে পারবে নিজের মতো করে। অনেক শিখতে ওয়ে পারবে। আছে, ঠিক আছে। বর্তমানে আমাদের কি বলে যে চ্যাট জিপিটি, ডিপসিক, বিভিন্ন হ্যাঁ, ভাবে হ্যাঁ, হ্যাঁ। আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। বাট তৈরি করার মানে, সেটা দিয়ে তৈরি করার মানে কিন্তু এই না যে আপনি অনেক এক্সপার্ট হয়ে গেছেন। আমাদের কাজ হলো গিয়ে ব্যাক এন্ডে কিভাবে, কি কি জায়গাতে আপনার কোন জায়গাতে কোন বিষয়টা কেন করতেছেন, এগুলোকে খুঁজে বের করা। ওকে, বাট না, না, ঠিক আছে, সেটা ভাই বুঝতে পারছি, বাট আমরা তো এত লেভেলের বেটার না, এই জন্য আর কি। বাট আপনারা যদি কিছু ফরম্যাট আমাদের বলছিলেন যে পিডিএফ এ দিবেন 50টা, সেগুলো কি আমরা পাবো না? আমরা কোনো 50টা বা 60টা ওইরকম করে বলি নাই যে একটা জিনিস এতগুলো দেবো। আমরা আমাদের এখানে যেগুলো দেখাচ্ছি, আর এখনো তো আমরা দেওয়া না দেওয়ার কোশ্চেনে আসতেছে না। আমরা একটু করি, কি বলে যে সাইলেন্ট হই, যদি না পাই তখন আমরা আলোচনা করব, ঠিক আছে। যদি আচ্ছা, পেয়ে যাই ওকে, তাহলে তো ওকে। আমাদের কোনো ব্যাপার হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, এখনো আপনি পান ঠিক নাই, বলছেন ভাই। এখনই আপনি এরকম আসলে এই বিষয়গুলো মাথায় রাখবেন না, ঠিক আছে। কোনো সময় আমরা সবসময় বলি যে যে গ্যাপটা যেখানে থাকবে আপনি সেখানে আপনি ডিমান্ড করেন, বাট গ্যাপ পর্যন্ত না যাওয়ার আগে আপনি ডিমান্ড করতে পারেন না। ওকে, জি ভাইয়া। ওকে। আর ব্যাপার হচ্ছে গিয়ে আপনার আলোচনার মাঝখানে যদি একদম এরকম ব্যাপারে আলোচনা হয়, তখন কিন্তু আমার এই যে যেটা বললাম যে আমার যে ফ্লোটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ফ্লোটা বন্ধ হলে কিন্তু আপনাদের লস। ওকে, তা আচ্ছা, আমরা, সরি, সরি, হ্যাঁ, সরি ভাই, সরি। আমি মনে করেন একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, তখন আপনি একটা টপিক তুললেন, সেটা তো আমি করতে পারবো না। আমি কি বলতেছি যে আমরা যখন যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়ে যদি আপনি বুঝতে না পারেন সেই বিষয়ে আলোচনা করেন, বাট অন্য কোনো বিষয়ে আপনি যাবেন না। ওকে, আচ্ছা দেখেন, এ- এ- এখন এই যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা ইস্যু করব, তো এইখানে কোন কোন বিষয় থাকবে? এখানে তো আপনি মনে করেন আকাশ বাতাস, তারপরে কি বলে যে পানি সমুদ্র, সবকিছু নিয়ে আসতে পারেন। সবকিছু নিয়ে আসতে পারেন, বাট আপনার এত কিছু আনতে হবে না। আপনাকে কি কি বিষয় আনতে হবে সেটা কিন্তু আমাদের এই যে লেবার লয়ের রুল যেটা আর কি, লেবার রুল, সেটা হচ্ছে 19 নম্বর সেকশনে আপনাদের বলা আছে কোন কোন বিষয় মিনিমাম থাকতে হবে। এবং বাকি বিষয়গুলো আপনার কি থাকবে, একটা হিউম্যান রিসোর্স ম্যানুয়াল থাকবে, এবং বলে দেওয়া হবে যে বাকি বিষয়গুলো আপনার হিউম্যান রিসোর্স ম্যানুয়াল অনুযায়ী কি হবে, কন্ট্রোলড হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানতে পারতেছি যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে ইস্যু করব। দেখেন, আমাদের টার্গেট কিন্তু দুই জায়গায়, একটা হচ্ছে কর্পোরেট, আর একটা হচ্ছে গিয়ে আমাদের লেবার শ্রেণী, ঠিক আছে। যারা আমরা একদম কাজ করব ফ্যাক্টরি লেভেলে, বাট আমি ফ্যাক্টরি লেভেলে কাজ করি না, আমি কর্পোরেটে কাজ করি, so আমার ফ্যাক্টরি লেভেলের বিষয়ে জানার দরকার নেই। ব্যাপারটা এরকম না, কারণ আপনার কর্পোরেটটা ডিপেন্ডই করতেছে হচ্ছে কি আপনার ফ্যাক্টরির উপরে, ঠিক আছে। সো যদি ফ্যাক্টরিতে যদি কোনো কমপ্লায়েন্স ঘাটতি থাকার কারণে জরিমানা হয়, অবশ্যই আপনার কর্পোরেটেও সেই বদনামটা হবে, কারণ আপনি সেটাকে ঠিক করতে পারেন না, একজন এক্সপার্ট হয়েও সেটাকে আপনি চেক দিতে পারেন নাই। ওকে, সো আমরা কর্পোরেট হিসেবে দেখি, অথবা হচ্ছে গিয়ে লেবার দের যে কার্যক্রম সেখানেও দেখি। যাই দেখি আমরা চেষ্টা করব একত্রিত ভাবে দেখার জন্য, ঠিক আছে। লেবার ল একদম লেবার শ্রেণীর জন্য ম্যান্ডেটরি, বাট কর্পোরেটের জন্য ম্যান্ডেটরি না, 100% ম্যান্ডেটরি না। তবে অবশ্যই আপনার পজিটিভ থাকতে হবে। কোনো সময় কিন্তু এমপ্লয়ীদের ক্ষতি করে কোনো বা লস করে কোনো আইন তৈরি করা যাবে না, বা লস হয় এমন কোনো রুলসও কিন্তু কর্পোরেটের ক্ষেত্রে নেওয়া যাবে না। ওকে, দেখেন তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি
আমরা যখন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করব সেটার ক্ষেত্রে আমাদের এই যে উপরে যে বিষয়গুলো সেগুলো তো একদম সিম্পল ব্যাপার। তার যার বরাবর হচ্ছে তার নাম, ঠিকানা, সাবজেক্ট, ওকে, বিষয়গুলো দিয়ে তার ডিউরেশন এবং হচ্ছে গিয়ে টার্মস অফ এমপ্লয়মেন্ট দেখেন। যদি সেটা যদি কন্ট্রাকচুয়াল বেসিস হয় তাহলে তো আমরা এখানে উল্লেখ করে দেবো যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তার জব পিরিয়ডটা হবে। ওকে, যদি পার্মানেন্ট ক্ষেত্রে হয় তাহলে এই ব্যাপারগুলো উল্লেখ করার তো প্রয়োজন হবে না। Okay, this appointment will be governed by the Human Resource Manual and the other relevant rule and regulation of BITC. BITC হচ্ছে মানে বিজয় আইটি কোম্পানি। তো হিউম্যান রিসোর্স ম্যানুয়াল এই জিনিসটা কি? হিউম্যান রিসোর্স ম্যানুয়াল কি জিনিস? কেউ কেউ একজন বলেন দেখি তো ভাই, মানে এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালটা কি জিনিস? ভাইয়া এটা কি এইচআর পলিসি? এক্স্যাক্টলি, এইচআর পলিসি। এখন এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালকে আমরা কিন্তু বিভিন্ন নামে ডাকতে পারি, ঠিক আছে? বিভিন্ন নামে ডাকতে পারি। এইচআর পলিসি হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে সার্ভিস রুল আসতে পারে, ঠিক আছে? সার্ভিস রুলটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, সার্ভিস রুল, ওকে। আবার হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানুয়াল, হিউম্যান রিসোর্স পলিসি, এইচআর পলিসি বিভিন্ন নামে আসতে পারে, বাট বিষয়টা একই, সেম। এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালটা হচ্ছে গিয়ে আপনার যেমন বাংলাদেশে একটা কি থাকে, কনস্টিটিউশন আছে, তাই না? একটা হচ্ছে গিয়ে সংবিধান আছে, যে তার তার যেই লোক লোকবল তারা এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে না, এগুলো করা যাবে, এগুলো করা যাবে না, তাই না? সংবিধান। তো এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালটাও কিন্তু আপনার কোম্পানির একটা সংবিধান, ঠিক আছে? সংবিধান যে আপনার এমপ্লয়ীদের মধ্যে রিলেশন, তাদের যে ক্ষমতা, তাদের যেই সুযোগ সুবিধা, সকল কিছু সেখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে? লেবার ল অনুযায়ী। যদি আপনার সেটা ওয়ার্কারদের জন্য হয় সেক্ষেত্রে আপনার সার্ভিস রুল তৈরি করতে হবে, আপনার লেবার ল অনুযায়ী একটা সার্ভিস রুল তৈরি করতে হবে এবং সেটাকে অ্যাপ্রুভাল করে নিতে হবে। বাট আপনার কর্পোরেটের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না, আপনি নিজের মতো করে আপনি এটাকে তৈরি করবেন, বাট অ্যাপ্রুভালের প্রয়োজন নাই। তবে আপনার লেবার যে আইন, লেবার ল, সেটাতে শ্রমিকদের বা এমপ্লয়ীদের যে সুযোগ সুবিধা দেওয়া আছে সেখান থেকে কিন্তু কম সুযোগ সুবিধা দেওয়া যাবে না, ঠিক আছে? তবে সকল কিছু সেখানে উল্লেখ রাখতে হবে এবং সেটা প্রত্যেকটা এমপ্লয়ির জন্য অ্যাক্সেসিবল হিসাবে রাখতে হবে, যাতে তারা খুব সহজে সেটাকে দেখতে পারে, পড়তে পারে। যেমন ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে? যখন জয়েন করবে তখন তাকে একটা হিউম্যান রিসোর্স ম্যানুয়াল দিয়ে পড়তে দিয়ে দিতে পারেন, যে এটা পড়েন পুরোটা, পড়ে তারপর রিফান্ড মানে আবার জমা দিয়ে যান। কারণ হিউম্যান রিসোর্স ম্যানুয়াল তো অনেক বড় থাকে, একটা বইয়ের মতো থাকে, তো এতগুলো প্রিন্ট করে তো সবাইকে একটা একটা করে দেওয়া যাবে না। তো প্রয়োজন অনুসারে যে কোনো কেউ সেটাকে দেখতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা কি বলতেছি, তার জয়েন্টটা কিন্তু এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালের মাধ্যমেই কিন্তু কি হবে, কন্ট্রোলড হবে, ওকে। প্রবেশনারি পিরিয়ড, প্রবেশন পিরিয়ড হচ্ছে, হ্যালো। হ্যাঁ জি বলেন, শুনতে পাচ্ছি। ওই এইটার ম্যানুয়ালের কথা যেটা বললেন বা এইটার পলিসি, তো হ্যাঁ ম্যানুয়ালটা একটা বুকের মতো মানে বইয়ের মতো হতে পারে, ম্যানুয়ালটা তো শর্ট টেক্সটে তো হতে পারে। একটা কোম্পানির পলিসি অনেক থাকতে পারে, অনেকগুলো পলিসি আর ম্যানুয়ালের উপর জয়েন করে তাকে manual দিয়ে দিলাম আমাদের কোম্পানির পলিসি বা একজন এমপ্লয়ির বেসিক বেনিফিট আছে, সে অ্যাক্সেস পাবে। এটা কয়েক আচ্ছা, আমি একটু আপনাকে হেল্প করি। সেটা হচ্ছে গিয়ে যে অনেকগুলো পলিসি একসাথে রাখে না, কারণ হচ্ছে যে আপনার এইচআর পলিসি থাকে এইচআর ডিপার্টমেন্টে, ঠিক আছে, তাদের, এবং অ্যাকাউন্টস পলিসি হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকে। আর সবগুলো একত্রিত করে সাধারণত রাখা হয় না, সেগুলো অবশ্যই এক জায়গাতে স্টোর করা হয়। সবগুলো একসাথে সাধারণত এরকম আপনি করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি সেভাবে রাখতে পারেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে মেন ব্যাপার, যে আপনার অ্যাকাউন্টস পলিসি হচ্ছে গিয়ে শুধু অ্যাকাউন্টস এমপ্লয়ীদের জন্য, প্রোডাকশন পলিসি হচ্ছে প্রোডাকশনের পার্সোনালদের জন্য, বাট এইচআর পলিসি হচ্ছে কোম্পানির ওভারঅল প্রত্যেকের জন্য, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টাফকেই এইচআর পলিসি মেনে চলতে হয়। বাট যেগুলো অন্য অন্য ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় না, অ্যাকাউন্টস পলিসি সবার মানতে হয় না, প্রোডাকশন পলিসি এইচআর এর প্রয়োজন নাই, প্রোডাকশন পলিসির কিন্তু আবার অ্যাকাউন্টস এর লোকেরও দরকার নাই, বাট এইচআর পলিসি সকলের দরকার, ঠিক আছে? সো
এই বিষয়গুলো যেখানে রাখলে আপনার জন্য সকলের জন্য সুবিধা হয় সেভাবে আপনাকে সেটা করতে হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে এইচআর ম্যানুয়াল এটা কি বেসিক্যালি মানে কাস্টম কমপ্লায়েন্স ম্যানুয়াল বলা হয় অনেক জায়গায়, রাইট? কাস্টম, মানে কাস্টম কমপ্লায়েন্স ম্যানুয়াল বা কাস্টম কমপ্লায়েন্স গাইডলাইন যেটাকে বলে। আচ্ছা, না আমি এই নামটা কোনো সময় শুনিনি। কাস্টম আর ম্যানুয়াল, কাস্টম 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 পলিসি হলো এরকম, যেমন হচ্ছে লিভের বিষয়টা, এটা যেহেতু বলতে গেলে 14 দিন আর 10 দিনের হিসাবটা আছে, তো হ্যাঁ। কাস্টম করে এমন তো করা যায় জিনিসটা যে 14 দিনের বা 10 দিনের জায়গায় আমি যেমন 16 দিন করে আমি তাহলে লিভ রাখতে পারলাম, মানে আমার যে ক্যাজুয়াল লিভ আর যে সিক লিভ যেটা। আচ্ছা, সেগুলো নিজের মতো করে হয়তো কোনো একটা ইয়ে আনে, বাট ওই বিষয়ে আমরা না যাই। আমরা হচ্ছে গিয়ে যেগুলো রেগুলার বেসিসের মধ্যে যে বিষয়গুলো চলতেছে সেই বিষয়ের মধ্যে থাকি, ঠিক আছে? আমরা দেখি, এরপরে আমরা পাবো, সমস্যা নেই। আর আমাদের এই হিউম্যান রিসোর্স ম্যানুয়ালের উপরে আমাদের বিশাল আলোচনা আছে, তখন আমরা আরো ডিটেলসে দেখতে পারবো। দেখেন এখন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ওয়ালাইকুম ছিল। সালাম। হ্যাঁ জি, বলেন। জি, জি, ডিউরেশন অ্যান্ড টার্মস অফ এমপ্লয়মেন্ট এর মধ্যে যেটা এখানে উল্লেখ করা আছে যে একটা কন্ট্রাকচুয়াল, যেমন একটা নির্দিষ্ট সময়ের জন্য, তো এটা যদি আমাদের পার্মানেন্ট হয় তাহলে। আচ্ছা, সেটা তো আমি বললাম আপনাদেরকে যে যদি সেটা পার্মানেন্ট হয় তাহলে পার্মানেন্ট বিষয়টা উল্লেখ করতে হবে, ঠিক আছে? তখন আর এখানে এই দিতে হবে না, ঠিক আছে? এই যে এখানে আপনার ক্লোজিং ডেট আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? আপনি বলে দিতে পারেন যে আপনার এটা হচ্ছে গিয়ে ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ফ্রম, হ্যাঁ, এত, অ্যান্ড উইল বি কন্টিনিউড, ঠিক আছে? অ্যান্ড উইল বি কন্টিনিউড চলতে থাকবে, অথবা অ্যাজ অ্যাজ এ কি বলে পার্মানেন্ট পার্মানেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি, তখন আর এই যে ডিউরেশনের ব্যাপারটা টার্ম অফ এমপ্লয়মেন্টের মধ্যে কিন্তু সেটা হিট করতেছে, ঠিক আছে? ইউ উইল বি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয়ি ফ্রম অমুক, ঠিক আছে? লেটার গুলো আপনি বা সেন্টেন্স গুলো আপনার নিজের মতো করে আপনি যেমন ভালো হয় সেভাবে আপনি বসাই দিতে পারেন। ভাই জি, আরেকটা থ্যাংক প্রশ্ন ইউ। আছে। আচ্ছা, আমরা কোনো প্রশ্ন না করি, ঠিক আছে? কারণ হচ্ছে যে একটা জায়গাতে যদি বেশিক্ষণ বসে থাকেন তাহলে ক্লোজ হবে না। হ্যাঁ, যেগুলো আমরা নিজেদের মধ্য থেকে আপনাদের করে নেওয়ার জায়গা আছে সেখানে বেশি কোশ্চেন না করলেও চলবে। ভাই ইয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরেও কি এই এই লেটারটা করা বাধ্যতামূলক কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। দেখেন, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আমি দিচ্ছি, তারপরে আমার কন্ট্রাক্ট লেটার দেওয়া বাধ্যতামূলক কিনা? দেখেন, কন্ট্রাক্ট লেটারটা দেওয়াটা বাধ্যতামূলক না, অ্যাপয়েন্টমেন্ট লেটার করা পর্যন্তই আপনার কাজ শেষ। এখন আপনি আরেকটু বেশি কমপ্লায়েন্সের জন্য আপনি কন্ট্রাক্ট লেটারটা দিলেন, ঠিক আছে, ইস্যু করতে পারেন। তবে আপনি কন্ট্রাক্ট লেটার যদি ইস্যু করেন সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে না, ব্যাপারটা এরকম না, অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতেই হবে, ঠিক আছে? আর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, কন্ট্রাক্ট লেটারও আপনি চাইলে ইস্যু করতে পারেন। ওকে, আপনি মনে করেন জি যে ভাই। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিছু বিষয় রাখছেন, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, ঠিক আছে? আর কন্ট্রাক্টের মধ্যে বিশাল আরো বেশি কিছু উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে করতেছেন, মানে যেই বিষয়গুলো আপনার শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে দিয়ে সম্ভব না, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে একটা জব কন্ট্রাক্ট লেটার ইস্যু করতে পারেন, ঠিক আছে? আপনার প্রয়োজন আছে কিনা সেটা দেখে আপনি কন্ট্রাক্ট লেটারটাকে ইউজের মধ্যে আনবেন। ওকে। থ্যাংক ইউ। দেখেন, প্রবেশনারি পিরিয়ড তো আপনারা জানেন যে এটা হচ্ছে শিক্ষানবিষ্কার, ঠিক আছে? যে প্রতিষ্ঠানের যখন একটা এমপ্লয়ি জয়েন করে আর কি, জয়েন করার 6 মাস পর্যন্ত, ঠিক আছে, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত প্রথম মেয়াদে আপনার প্রবেশনারি পিরিয়ড হতে পারে, ঠিক আছে? এখন এই সময়ের মধ্যে যদি সে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করে সেক্ষেত্রে 6 মাস পর থেকে সে পার্মানেন্ট হিসেবে গণ্য হবে, এবং তাকে কিন্তু একটা কনফার্মেশন দিতে হবে। যদি আপনি তাকে কনফার্মেশন না দেন সেক্ষেত্রে সে কিন্তু অটোমেটিক্যালি পার্মানেন্ট হিসেবে গণ্য হয়ে যাবে, ঠিক আছে? 6 মাসের পরে ইমিডিয়েট পরের দিন পর্যন্ত সে যদি কোনো লেটার না পায় তার মানে সে কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে। আপনাকে যদি লেটার দিতে হয় আপনার ওই 6 মাসের মধ্যেই আপনাকে তাকে লেটার ইস্যু করতে হবে। এখন চাইলে আপনি আরো 3 মাস পর্যন্ত তার প্রভিশন পিরিয়ড বাড়াতে পারেন, বাট এর বেশি কিন্তু আর বাড়ানো যাবে না। ওকে, তো এই এই যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের লেবার ল এর সেকশন
সেকশন 4 এর 8 নাম্বার প্যারাতে আমরা এটা পাবো। এখন দেখেন আমরা দুইটা বিষয়ে পাচ্ছি, একটা এই যে উপরে দেখা যাচ্ছে কিনা রুল লেখা আছে, ঠিক আছে? এই যে যেমন এই যে জব কন্ট্রাক্ট রুল হচ্ছে কি আমার 19 এখন রুল এবং সেকশন দুই রকমের লেখা আছে কেন? কেউ কি এটাকে বিশ্লেষণ দিতে পারবেন? কোথাও আপনার মনে করেন এই যে রুল লেখা থাকবে, এই যে রুল রুল লেখা আছে, আবার কোথাও লেখা আছে সেকশন, দুই রকমের বিষয় লেখা আছে কেন? ভাইয়া আমরা যদি বাংলায় বলি, যে অনেক সময় বলি না যে আমরা এত সেকশনের এত ধারা, তো 4 সেকশনের 8 ধারা অনুযায়ী হচ্ছে বলাটা, যদি মানে বাংলায় তো মানে ফার্স্ট বাংলায়। অনুচ্ছেদের এত ধারা, এত হ্যাঁ হ্যাঁ অনুচ্ছেদের হ্যাঁ এত হ্যাঁ। ধারা। তো সেকশন 4 এর 8 ধারাতে আমার এই ব্যাপারগুলো বলা আছে, বা রুলস হচ্ছে 111 নাম্বার রুলস এর 5 নাম্বার ইয়েতে আমার এই জিনিসটা বলা আছে, এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, আর আপনারা কি কেউ কোনো এরকম? মতামত দিবেন? হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের মতামতের জন্য। আর কেউ কি কোনো মতামত দিতে চান? আচ্ছা, প্রবেশন পিরিয়ডে বেসিক্যালি বলা আছে ক্লারিক্যাল অনুচ্ছেদ জব ছাড়া 4 যে সেকশন 4 8 নাম্বার ক্লজে এরকম একটা কথা বলা আছে। অনুচ্ছেদের 8 ধারা। আচ্ছা আচ্ছা, আমার আমার বুঝতে পারছি যে আপনাদের হয়তো এই বিষয়টা সেখানে 3 মাসের একটা মাথায় ইস্যু নেই। আর 6 আচ্ছা মাসের একটা স্যার ইস্যু। প্রথমত 6 স্যার মাস লেবার স্যার অ্যাক্ট এটা স্যার এটা লেবার রুল ল, আর এটা এক্স্যাক্টলি, এই যে কম্পোজিশন একটা কোম্পানি যে উত্তর আসে, রাইট। স্যার হ্যাঁ, সেকশন 4 লেবার অ্যাক্ট আর সেকশন এক্স্যাক্টলি। রুল লেবার ল আচ্ছা, আমাদের রুলস লেখা কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লেবার অ্যাক্ট মানে হচ্ছে আইন, 2006 আরেকটা হচ্ছে গিয়ে বিধি। বিধি হচ্ছে গিয়ে রুল। যখনই এখানে আমরা কোম্পানি যে রুল পাবো তখন সেটাকে আমার বুঝে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের বিধি, ঠিক আছে? বিধিমালা, বিধিমালা। আর যখন সেকশন দেখবো তখন সেটা হচ্ছে কি আমাদের লেবার অ্যাক্ট। ওকে, অ্যাক্ট অ্যাক্ট কত সালে? 2006 সাল। আর বিধিমালা কত সালে? 2015 2015 সালে। তাহলে কেউ বলেন তো দেখি যে আপনার সিদ্দিক সাকলাইন সাকলাইন ভাই জি স্যার সিদ্দিক ভাই, জি ভাই আপনি বলুন। বলেন যে এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং সম্পর্ক কি, ডিফারেন্স কি এবং রিলেশনটা কি, রুল এবং বিধিমালা, ঠিক আছে? বিধিমালা এবং হচ্ছে গিয়ে আইন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? রুলস স্যার কিছু অ্যামেন্ডমেন্ট আসছে স্যার, কিছু পরিবর্তন আসছে 2006 কিছু রিভিশন আসছে, এটাই স্যার। সেটা সেটা রুলের মধ্যে বা বিধিমালার মধ্যে দেওয়া আছে, জি এটা স্যার বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু ক্লিয়ার করতেছি ব্যাপারটা। সেটা হচ্ছে আপনার দুই জিনিস, ঠিক আছে? একটার কারেকশন আর একটা, ব্যাপারটা ওরকম না। তবে একই জিনিস, একই জিনিস কি সেকশনে আপনাকে বলে দেবে যে আপনাকে এই কাজটা করতে হবে বা আইনের মধ্যে, বাট কিভাবে করতে হবে, কখন করতে হবে, এগুলো কোনো কিছু সেখানে বলা থাকবে না। সেটাকে বলা থাকবে কোথায়? সেটা হচ্ছে গিয়ে আপনার এই বিধিমালার মধ্যে বলা থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য, যে আপনার আপনার আইনের মধ্যে বলা আছে হচ্ছে কি এটা করবেন, ওইটা করবেন, এই করবেন, সেই করবেন, বাট কখন করবেন, কিভাবে করবেন, কার মাধ্যমে করবেন, এই বিষয়গুলো থাকবে হচ্ছে আপনার বিধিমালার মধ্যে। মানে রুলসে এখানে ডিটেলস আপনার লেখা থাকে। আইনটা হচ্ছে গিয়ে একটা অর্ডার, আর বিধিমালাটা হচ্ছে আপনার সেটার বিশ্লেষণ, একদম সম্পূর্ণ ব্যাখ্যা, ঠিক আছে? সো আপনার দুই জায়গাতেই কিন্তু আপনার কাজে লাগতে পারে। দুই জায়গাতে আপনার এক জায়গাতে হয়তোবা একটা ইনফরমেশন পাচ্ছেন, আরেক জায়গায় আরেকটা ইনফরমেশন পাচ্ছেন, দুইটাকে আপনার ফলো করতে হবে। কোনো সময় কিন্তু একটা আরেকটার অল্টারনেটিভ না। তবে যদি আইনে একটা বলা থাকে এবং বিধিমালায় আরেকটা বলা থাকে, অবশ্যই আইনটা বলবৎ হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখেন এখন ডিউটিস, ডিউটিসটা কি হবে সেটা আমরা অ্যাটাচমেন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি, সেটাকে আর এখানে অ্যাড করতেছি না। প্লেস অফ এমপ্লয়মেন্ট, তার ইমপ্লয়মেন্টের প্লেসটা কোথায় হবে, মানে তার জব পোস্টিং কোথায় হবে, সেটাকে আমরা বলে দিচ্ছি যে তার ঢাকাতে হবে, এবং আমরা চাইলে তাকে যে কোনো অফিসে, ব্রাঞ্চ অফিসে তাকে আমরা ট্রান্সফার করতে পারি। রেমুনারেশন অ্যান্ড বেনিফিটস, রেমুনারেশনের ব্যাপারটা এখানে আমরা একদম ডিটেলসে দিয়ে দিচ্ছি এবং ব্রেকডাউন করে দিচ্ছি। দেখেন, ব্রেকডাউন করার সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে গ্রস স্যালারি, গ্রস স্যালারির 50%-এর কম হবে না। বেসিক স্যালারি কখনো গ্রস স্যালারি 50%-এর কম হবে না। আবার হাউস রেন্ট, হাউস রেন্টটা হচ্ছে কি আমার বেসিকের 50%-এর কম হবে না। এই দুইটা বিষয় মাথায় রেখে আমাদের স্যালারি ব্রেকডাউন করতে হবে। আর ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এরকম নামে আরো কিছু অ্যালাউন্স থাকতে পারে, কনভেন্স অ্যালাউন্স, মানে ফুড অ্যালাউন্স, সেগুলো থাকতে পারে। সেক্ষেত্রে সেগুলো সাধারণত মুভ করে না, মানে ভ্যারি করে না, একদম ফিক্সড থাকে। তবে বেসিক এবং হাউস রেন্ট এই দুইটাই হচ্ছে গিয়ে কি হয় যে বাড়ে বা কমে। এই বিষয়ের উপরে আমাদের ক্লাস আছে, সেশন আছে, তখন আমরা দেখতে পারবো। আর আমরা যা কিছুই দেখতেছি প্রত্যেকটারই কিন্তু
আরো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন দেখবো, ঠিক আছে। দেখা যাবে যে তখন কোশ্চেন করব, যদি এখন ভালোভাবে আপনারা মাথায় নিতে পারেন তখন সেগুলো উত্তর করতে পারবেন। আর দুইটা ফেস্টিভ্যাল বোনাস হবে, দেখেন, ইচ অফ দেম উইল নট বি মোর দেন বেসিক ওয়েজ। বেসিক যেই স্যালারি সেটার থেকে বেশি হবে না কোনোটাই, ঠিক আছে। দুইটা বোনাস তো দিতেই হবে, ফেস্টিভ্যাল বোনাস, সেটা বেসিকের থেকে বেশি হবে না বা বেসিকের সমান হতে পারে। এটা দেখেন আইন বা ধারাতে কত নম্বরে বলা আছে সেটা আমরা লিখে দিচ্ছি, দেখেন। আর শুধু বেনিফিট তো এগুলোই না, আরো বিভিন্ন বেনিফিট থাকতে পারে, তার টিএডিএ থাকতে পারে, ঠিক আছে, লাঞ্চ কোনো সাবসিডি থাকতে পারে। এই সকল বিষয় যদি থাকে না থাকে আপনি উল্লেখ করলেন। আর যদি আপনার মনে হয় আপনি তাকে বলে দিতে পারেন যে ইউ উইল বি এন্টাইটেল টু গেট আদার বেনিফিট অ্যাজ লাইট ডাউন ইন হিউম্যান রিসোর্স ম্যানুয়াল অফ বিআইটিসি, এবং হচ্ছে গিয়ে বোর্ড অফ ডিরেক্টর যারা আছে বা বোর্ড থেকে টাইম টু টাইম যদি কোনো চেঞ্জ আনে সেই বিষয়গুলো অ্যাপ্লিকেবল হবে, এটা আমরা বলে দিলাম। অ্যানুয়াল হলিডে এবং হচ্ছে হলিডে পে, আমার বাৎসরিক ছুটি এবং ছুটির পেমেন্ট, দেখেন, ইউ আর এন্টাইটেল টু 1 day আর্ন লিভ ফর ইচ 18 ওয়ার্কিং ডে পার ইয়ার, ঠিক আছে। প্রত্যেক বছর 18টা ওয়ার্কিং ডের জন্য 18 দিন কাজ করলে আপনি একদিন করে ছুটি পাবেন, ঠিক আছে। এটা আমরা বলে দিচ্ছি। এটা কিন্তু মানে একদম অ্যাপার্ট ফ্রম এনি আদার লিভস, ঠিক আছে। সকল ছুটি বাদ দিয়ে আপনার সাপ্তাহিক 2টা ছুটি যদি কোম্পানির থাকে শুক্র শনি সেটাও থাকবে, আপনার লিভ, সিক লিভ, আদার যে লিভ গুলো আছে সেগুলো থাকবে। বাট সবকিছুর পরে প্রত্যেক 18 দিনের জন্য 18 দিন কাজের জন্য কিন্তু আপনার একদিন করে ছুটি পাবেন। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে আর্ন লিভ, ঠিক আছে, অর্জিত ছুটি যেটাকে বাংলায় বলে। ম্যাক্সিমাম 50% অফ আর্ন লিভ ইন এ ক্যালেন্ডার ইয়ার ক্যান বি এনক্যাশড, ঠিক আছে। যে একটা মাস বছরে যতটুকু আপনি ছুটি কাটাচ্ছেন সেটা তো বাদ। আর যদি ছুটি না কাটান, হ্যাঁ, যে সাপোজ যে আপনি 18 দিন 18 দিনে আপনার একটা করে ছুটি নিচ্ছেন, সেই হিসাবে দেখা যাবে যে আপনার হয়তো 360 দিনে আপনার 20টা ছুটি পেয়ে গেলেন, ঠিক আছে। এক বছরে 20টা ছুটি পাচ্ছেন, সেই 20টা ছুটির মধ্যে 10টা ছুটি আপনি কাটাইছেন, ভোগ করছেন, আরো 10টা ছুটি রয়ে গেছে। আপনি চাইলে সেই 10টা ছুটিকে আপনি এনক্যাশ করতে পারেন, মানে টাকা নিয়ে নিতে পারেন সেটার এগেনস্টে। টাকা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার কি হবে, শুধুমাত্র 50% আপনি নিতে পারবেন। আর যদি এনক্যাশ করেন বাকি 50% কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, মানে সেটাকে আর পাবেন না। আর 5 দিনের পাবেন, 5 দিনের টাকাটা আপনি পাচ্ছেন না। এটার পিছনে অবশ্যই একটা কারণ আছে যে এই ছুটিগুলো কেন দেওয়া হয়, রিল্যাক্সেশনের জন্য, ঠিক আছে। নতুন উদ্যমে আবার আপনি কার্যক্রম শুরু করবেন, বাট আপনি যেহেতু ছুটিটা নিচ্ছেন না, তার মানে আপনার প্রোডাক্টিভিটিটা কমে গেছে। তো আপনি এই ছুটির বিপক্ষে টাকা নিচ্ছেন, এর মানে আপনি কিন্তু অফিসকে যেই প্রোডাকশনটা দেওয়ার কথা ছিল সেই জিনিসটা দিতে পারেন নাই এতদিনে। সো আপনাকে ছুটির ছুটির জন্য যেই সুবিধাটা পাইতেন, আপনি যেহেতু টাকা নিচ্ছেন, ওই পুরোটা ছুটিকে আপনি টাকায় কনভার্ট করতে পারবেন না। ওকে, এটা মোটামুটি একটা জাজমেন্ট, বাট এটা কিন্তু স্ট্রং কোনো ব্যাপার না। দেখেন, সাচ এনকেজমেন্ট উইল বি অন টোটাল আর্নলি ব্যালেন্স ফর দ্য ক্যালেন্ডার ইয়ার। ওই যেটা বললাম যে যেটা ব্যালেন্স থাকবে সেটা, যেমন 10 দিনে আপনি ছুটি কাটায় ভোগ করে ফেলছেন, 10 দিন বাকি আছে, সেই 10 দিনের 5 দিন আপনি নিতে পারবেন 50%। দেখেন, এনকেজমেন্ট উইল বি অন গ্রস অন দ্য বেসিস অফ গ্রস স্যালারি অফ as of 31st December of the year live earning। আপনি সর্বশেষ সর্বশেষ বছরের 31 তারিখে যে আপনার স্যালারিটা ছিল সেই স্যালারির আপনার যে বেসিক স্যালারি হবে সেটার উপরে কিন্তু আপনার এটা হিসাব করা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, নিয়ে আচ্ছা দেখেন, এখন you may opt for non-encashment of your leave which will be added to। আচ্ছা, এটা হচ্ছে আপনার, আপনি যদি ওই যে ব্যালেন্স 10 দিন আছে সেই 10 দিনের টাকা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার সেই লিভ যে 10 দিন আছে সেটা পরবর্তী বছরে যোগ হবে, ঠিক আছে, চলে আসবে। পরবর্তী বছরে কিন্তু সেই 10 দিন ছুটি আপনি ভোগ করতে পারবেন। তবে
ওই যে 18 দিন, প্রত্যেক 18 দিনের জন্য একদিন ছুটি, সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। এইভাবে দেখেন সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আপনি ছুটি ভোগ করতে পারবেন। ঠিক আছে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত ছুটি আপনার যোগ হবে। একটার পর একটা আপনি ছুটি নিচ্ছেন না, আপনি ছুটি যোগ হচ্ছে, হইতে হইতে 40 দিন পর্যন্ত হয়ে গেছে, এরকম হওয়া যাবে পুরো এমপ্লয়মেন্ট ইয়ারে। বাট যদি এর মধ্যে খরচ করে ফেলেন বা ভোগ করেন, তার মানে সেখান থেকে কমবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই এই বিষয়টা আমরা আলোচনা করলাম হচ্ছে সেকশন 107-এর আলোকে। এখন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, মানে মনোযোগ সহকারে শুনবেন, যেটা বাংলাদেশে একটা মিস প্র্যাকটিস ঘটে, সেটা দেখেন। 18 ওয়ার্কিং ডে না, আপনার যদি সাপোজ 360 দিন একটা ক্যালেন্ডার ইয়ারে ডেইজ হয়, 360 দিন যদি হয় বছরে, তাহলে ভাগ করি যদি আমি 18 দিয়ে, তাহলে আমার 20 পাওয়া যায়, মানে 20 দিন পাওয়া যাচ্ছে। এখন বিভিন্ন মিস প্র্যাকটিস যেগুলো আর কি, সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, তারা এই 360 দিন থেকে আপনার উইকেন্ড গুলো বাদ দেয়। ঠিক আছে, উইকেন্ডটা কি, 52 সপ্তাহ, তার মানে 52টা শুক্রবার আছে, যাদের শুক্র শনি ছুটি, তাদের কিন্তু 52 দুগুণী কত, 104 দিন চলে যাচ্ছে। তারপরে আপনার হলিডে, মানে বিভিন্ন আপনার দিবসের ছুটি আছে, ঈদের ছুটি আছে, ফেস্টিভ্যাল লিভ আছে, তাই না? এরকম অনেকগুলো ছুটি আছে, এগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে, সেই দিনগুলোকে আপনার এই ছুটি, মানে ওয়ার্কিং ডে হিসাবে কাজে লাগাচ্ছে। মানে কথা হইলো গিয়ে যে এখানে যেহেতু ওয়ার্কিং ডে বলতেছে, যে শুক্র শনি এই দিন তো সে কাজ করে নাই, তো এই দিনটা তার ওয়ার্কিং ডে না। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। বাট আইন যেটা বলে, দেখেন আইনে যেটা বলতেছে যে দ্য ফলোয়িং ডেজ উইল বি কনসিডার্ড অ্যাজ ওয়ার্কিং ডে। ঠিক আছে, ফলোয়িং ডে, কোন কোন দিনগুলো ওয়ার্কিং ডে হিসাবে কাউন্ট হবে, শুধুমাত্র এই আইনের ক্ষেত্রে কিন্তু, এই ছুটিটার ক্ষেত্রে কিন্তু, অন্য কোনো ক্ষেত্রে না। এনি হলিডে, মানে শুক্র শনি যদি ছুটি থাকে, সেটা তো আপনার হলিডে পড়তেছে, সেটা কিন্তু ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে। এনি লিভ, হ্যাঁ, লিভ উইথ এনি পে, যেটা আপনার পেমেন্টের ভিত্তিতে ছুটি হচ্ছে, তার মানে আপনার ক্যাজুয়াল লিভ আছে, সিক লিভ আছে, যে কোনো ধরনের লিভ যদি থাকে, সেটাও কিন্তু আপনার ওয়ার্কিং ডে হিসাবে কার্যকর হবে। এনি লিভ উইথ অর উইথাউট পে ডিউ টু হার্ডশিপ অর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনি কোনো ছুটি গ্রহণ করেন, সেটা যদি আপনার উইথ পেতে হয় অথবা উইথাউট পেতে হয়, সেটাও কিন্তু আপনার ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে। ম্যাটারনিটি লিভ নট এক্সিডিং 16 উইকস, 16 সপ্তাহ পর্যন্ত কিন্তু ম্যাটারনিটি লিভ আছে, সেই লিভটাও কিন্তু এখানে ওয়ার্কিং ডে হিসাবে কার্যকর হবে। তার মানে সে যে 16 সপ্তাহ, তার মানে প্রায় চার 4 মাসের মতো সে ছুটিতে থাকতেছে, প্রত্যেক 4 মাসে কিন্তু তার 18 দিনের জন্য একদিন একদিন করে ছুটি তার যোগ হইতে থাকবে। ঠিক আছে, এনি লে অফ আর আনলফুল স্ট্রাইক অর লফুল স্ট্রাইক অর আনলফুল লক আউট, ঠিক আছে, এই বিষয়গুলো যদি ঘটে, তারপরেও প্রত্যেকটা দিন হিসাবে তার ওয়ার্কিং ডে হিসাবে কাউন্ট হবে। তার মানে 360 দিনের 360 দিনই তার ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে। আদারওয়াইজ অথবা আনলেস সে কোনো আনঅথরাইজ ছুটি কাটাইলো, ঠিক আছে, যদি আনঅথরাইজ কোনো অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে সেটা তার ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে না। অন্যথায় প্রত্যেক দিনই তার কিন্তু ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনাদের এই ক্ষেত্রে? দেখেন, এরপরে তাহলে আমরা চলে আসতেছি পরবর্তীতে ভাইয়া, আমার একটু কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আসলে লাইক অনেকগুলো এমপ্লয়ি যখন থাকবে, মানে তাদের ক্ষেত্রে এই যে আর্ন লিভের ক্যালকুলেশনটা পার পার্সনের, হ্যাঁ, এটা যদি কোনো ফরম্যাট বা আমি জানি না আসলে শেয়ার হবে কিনা, বা এটা নিয়ে আমরা ক্যালকুলেশনটা দেখবো কিনা, মানে ওটা একটু ডিফিকাল্ট লাগে আমার কাছে, জাস্ট শেয়ার করলাম। এটা এটা তেমন কোনো ডিফিকাল্টিজ নাই, তবে যেহেতু আপনার এমপ্লয়ি বেশি থাকবে, সেক্ষেত্রে তার আপনাদের সফটওয়্যার মেনটেন করা লাগতে পারে। সফটওয়্যার মেনটেন করলে অটোমেটিক্যালি তার কত আছে, লিভ কত ব্যালেন্স আছে না আছে, এই বিষয়গুলো আপনি সফটওয়্যারে পেয়ে যাবেন। অন্যথায় তো অবশ্যই কোনো না কোনো রেকর্ড থাকে। বাট এটা মেনলি হিসেবটা হবে যদি সে ওই 31 ডিসেম্বরের পরে সে যদি কোনো টাকা নিতে চায়, তখন একটা হিসেব হবে। আরেকটা হিসেব কখন হয়, যখন সে চলে যাবে আর কি, সেপারেশন হয়, টার্মিনেশন যে কোনো কারণে, তখন এটার ক্যালকুলেশন হয়। আপনার জাস্ট ব্যালেন্সটা খুঁজে পাইতে হবে, ব্যালেন্স পাওয়ার পরে আপনার ক্যালকুলেশনটা ইজি, এটা আমরা পরবর্তীতে দেখবো আরেকবার। ঠিক আছে, আচ্ছা, ভাইয়া ধন্যবাদ। আমার জাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে এই আর্ন লিভটা যদি আমি না দিই, তাহলে কি এতে কোনো প্রবলেম হবে?
আচ্ছা, এই কোশ্চেনের উত্তর কি অন্য কেউ দিতে পারবেন? যেহেতু এটা আমার এটা আইনে এটা বলা এটা আছে। ম্যান্ডেটরি, এটা কেমন কম্পালসারি, ম্যান্ডেটরি একটা, এটা আমাদেরও এক্স্যাক্টলি। ছিল তো না অনেক আসলে, কোম্পানি তো দেয় না। 2 ইয়ার্স বিফোরও ছিল না, বাট আমরা ম্যানেজমেন্টকে কোনটা এইচআর কমপ্লায়েন্স করছে কোনটা এইচআর কমপ্লায়েন্স করছে না এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার পরে ম্যানেজমেন্ট বুঝতে পারছে, তারপর দেখছে কি এটা ম্যান্ডেটরি যেহেতু এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে আর কি। আচ্ছা, মানে এটা আমি আমাদের আরেকটু এইচআর প্র্যাকটিস যারা করছি তারাই আসলে স্বতঃস্ফূর্ত ভাবে এই বিষয় নিয়ে ফর এমপ্লয়ি বেনিফিটের কারণে আমার মনে হয় প্রপোজালটা ম্যানেজমেন্টের সাথে আলাপ করা দরকার যদি নন কমপ্লায়েন্স থেকে থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে লেবার লতে যে সুযোগ সুবিধা লেবারদের জন্য দেওয়া হয়েছে সেটা লেবারদের জন্য দিতেই হবে, মানে মাস্ট, কোনো কথা নাই, মানে এদিক ওদিক নাই, দিতেই হবে। বাট কর্পোরেটের ক্ষেত্রে আপনার ভিন্নতা আছে, এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আপনার যেই এমপ্লয়ার আছে আর কি, মালিক পক্ষ, তাদের উপর বেস করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার লেবার লটা অনেকটা রিল্যাক্স, মানে একদম পুরো শ্রমিক বা এমপ্লয়ীদের ক্ষতি হয়ে যাচ্ছে না এরকম জায়গা ছাড়া, ঠিক আছে, কর্পোরেটের ক্ষেত্রে আর কি যেটা বলতেছি, সেই ক্ষেত্রে সেই জায়গা ছাড়া লেবার ল খুব একটা ফলো হয় না, ঠিক আছে, কর্পোরেটের ক্ষেত্রে। তবে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, কিছু এনজিও আছে, ব্যাংক আছে, তারা কিন্তু মাস্ট এগুলোকে ফলো করে। ঠিক আছে, তারা বাদে সাধারণত কর্পোরেটের ক্ষেত্রে খুব বেশি একটা ফলো হয় না। ফলো হয় কখন? শুধুমাত্র যেটা একদম পুরো মানে ইউজার ফ্রেন্ডলি, এমপ্লয়ি ফ্রেন্ডলি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ফলো হয়, সেটা আপ টু দেম, তারা চাইলে ফলো করতে পারে, না চাইলে নাও করতে পারে। লেবার অথরিটি, লেবার কলকারখানা প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু কোনো এক ইন্টারফেয়ার করে না এটা নাম মেনটেন না করার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অপশনে যাই। দেখেন, আমরা দেখলাম হচ্ছে একটা অ্যানুয়াল লিভ, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ হচ্ছে লেবার ল অনুযায়ী আমাদের 10 ডেজ। আর এটা কিন্তু সে যখন জয়েন করবে তার সাথে সাথে সে কিন্তু 10 দিন সে এপ্লিকেবল হয়ে গেছে, সাথে সাথে এপ্লিকেবল হয়ে গেছে, তার কিন্তু 18 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না একটা ছুটি আনার জন্য। ঠিক আছে, বাট সে যখনই জয়েন করবে তখনই তার 10 দিন ছুটি সে পেয়ে যাবে, সে অথরাইজ হয়ে যাচ্ছে এটা পাওয়ার জন্য। আর এটা এখানে আমরা কিছু উল্লেখ করে দিচ্ছি যে সে হয়তো 3 দিনের বেশি কনজিকিউটিভ ভাবে নিতে পারবেন না, যদি নিতে চায় তার হচ্ছে ডিরেক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। বাট এটা আমাদের নিজস্ব পলিসি। বাট ওই 10 ডেজের ব্যাপারটা হচ্ছে গিয়ে মেন লেবার ল। আর সেটার পাশাপাশি এটা কিন্তু কোনো সময় যদি সে ছুটি ভোগ না করে কোনো ক্যালেন্ডার ইয়ারে, তাহলে সে এটা কিন্তু পরবর্তী বছরে যোগ হবে না, এটার জন্য কিন্তু সে কোনো আর্থিক বেনিফিটও পাবে না। ওকে, তবে আমাদের আরো কিছু আলোচনা এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে প্রবেশনারি পিরিয়ডে থাকাকালীন সময়ে তাকে কিন্তু কোনো ছুটি দেয় না। ঠিক আছে, যত ছুটি সে গ্রহণ করে সবগুলোকে কি করে ওই উইথআউট পে করে দেয়। ঠিক আছে, তার জন্য তার স্যালারি কেটে নেয়। বাট লেবার লতে কিন্তু কোথাও সেই বিষয়টা বলা নাই যে প্রবেশনারি পিরিয়ডে পাবে বা এর পরে পাবে না, বা এরকম কোনো কিছু বলা নাই। সে যদি জয়েন করে, জয়েন করার সাথে সাথেই সে সেটার জন্য এপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান কি করে ফেস্টিভ্যাল বোনাস 6 মাস যাওয়া না পর্যন্ত ফেস্টিভ্যাল বোনাস দেয় না, যাদের 6 মাস পর্যন্ত ক্রস করে তাদেরকে ফেস্টিভ্যাল বোনাস দেয়। দেখা যায় যে যার 4 মাস 5 মাস বা 5 মাস 28 দিন 25 দিন হয়ে গেছে তারাও পাচ্ছে না 3-4 দিন কম থাকার কারণে। বাট লেবার ল কিন্তু সেটা বলে নাই। লেবার ল বলতেছে যে আজকে যে জয়েন করতেছে, কালকে থেকে যদি রোজার ছুটি হয়ে যায়, ঈদের ছুটি হয়ে যায়, আজকে থেকে তো যে জয়েন করছে সেও একদম সমানভাবেই পাবে, প্রত্যেকের সমান আনুপাতিক হারেই পাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে লেবার ল এর এই বিষয়গুলো। আচ্ছা দেখেন, there is no condition to get any leave in probationary period। দেখেন এখানে আমরা বলতেছি কি যে প্রবেশনারি পিরিয়ডে ছুটি পাওয়ার জন্য কোনো শর্ত নাই, তবে দুইটা ভিন্ন বিষয় আছে। সে দুইটা কি, কমপ্লিশন অফ 1 year টু গেট অ্যানুয়াল লিভ। ওই যে অ্যানুয়াল লিভের যেটা আমরা বললাম সেটা কিন্তু সে যখন জয়েন করলো সাথে সাথে কিন্তু তার 18 দিন কাউন্ট শুরু হবে না, 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ছুটিটা পাওয়ার জন্য। ঠিক আছে, আর কমপ্লিশন অফ 6 months টু গেট ম্যাটার্নিটি লিভ, মাতৃত্বকালীন যে ছুটিটা আছে সেটা কিন্তু
লিগ্যাল ভাবে পাওয়ার জন্য অবশ্যই একটা প্রতিষ্ঠানে তার 6 মাস পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, মানে এই জায়গার কিছু মারপ্যাচ আছে, মারপ্যাচ গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। জটিল বিষয়ে আমরা তো আমাদের জায়গা থেকে বলে দিচ্ছি, যত ধরনের সুযোগ মানে লাগতেছে আর কি, আলোচনা লাগতেছে সব করে দিচ্ছি, বাট যাতে কোনোভাবে ভুল না হয়, হ্যাঁ, কার্যক্রমের ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় এগুলো মাথায় রাখবেন। কারণ যারা আপনার শ্রমিক হ্যান্ডেল করে আর কি, তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভটা কিন্তু অনেক বেশি ভোগায়। ঠিক আছে, ক্যালকুলেশন করা বা হচ্ছে কি আপনার এই পাবে নাকি পাবে না, কোন সময় পাবে, কোন সময় কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, এগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন। তো এনিওয়ে, দেখেন, জয়েনিং উইদিন স্যার এ একটা ক্যালেন্ডার কোশ্চেন ইয়ার। ছিল। হ্যাঁ, বলেন। ক্যাজুয়াল লিভটা তো আমরা 10 দিন পাবো স্যার, যেহেতু এটা পরের বছরে 10 দিন অ্যাড হচ্ছে না, সেহেতু এটা কি আমার জয়েন করার 1 বছর ভিতরে নিয়ে নিতে হবে এটা? হ্যাঁ, অবশ্যই। জয়েন করার না, মানে এনি ক্যালেন্ডার ইয়ার, সকল ওই ক্যালেন্ডার ইয়ারে আপনার গ্রহণ করে নিতে হবে। পরবর্তীতে আর গেলে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আপনি মনে করেন একদিনও নেন নাই, পরবর্তী বছরে আবার 10 ডেজই পাবেন। ঠিক আছে, ওই পরবর্তী বছরের যে এপ্লিকেবল 10 ডেজ, সেই 10 ডেজই পাবেন। মানে প্রত্যেক ইয়ারে 10 দিন করে। এমন না যে জয়েন করার পরে এই 10 দিনই পাবেন, লাইফে আর পাবেন, এরকম না। প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে 10 দিন করে। ঠিক আছে, ঠিক আছে স্যার। দেখেন, জয়েনিং উইদিন এ ক্যালেন্ডার ইয়ার গেট, দেখেন এখন বলতেছি যে যদি আপনার উইদিন মানে হচ্ছে যে আপনার ভাঙতি সকলে তো আর জানুয়ারির 1 তারিখে জয়েন করে না। হ্যাঁ, তো যারা হচ্ছে গিয়ে মাঝখানে জয়েন করতেছে তাদের জন্য কি সুবিধা দেখেন, এখানে 240 ওয়ার্কিং ডে, হ্যাঁ, 240 ওয়ার্কিং ডে যদি থাকে, কন্টিনিউয়াস ওয়ার্কিং ডে যদি থাকে, তাহলে তার 1 বছর হিসাবে ধরে নেওয়া হবে। ঠিক আছে, 1 বছর হিসাবে ধরে নেওয়া হবে। আর 120 দিন যদি ওয়ার্কিং ডে থাকে, তাহলে তার 6 মাস হিসাবে ধরে নেওয়া হবে। ঠিক আছে, একটা ক্যালেন্ডার ইয়ারে আপনার এই যদি আপনার 120 দিন কন্টিনিউয়াস জব করে, সেক্ষেত্রে তার 6 মাস পূর্ণ হলো। যদি 240 দিন ওয়ার্কিং কাজ করে আর কি থাকে, সেক্ষেত্রে তার জন্য কিন্তু 1 বছর হিসাবে ধরে নেওয়া হবে। আবার এখানেও বলতেছে ওই কন্টিনিউয়াস ওয়ার্কিং ডে বলতে কিন্তু এখানে আপনার লে অফটাও ঢুকবে, হলিডে উইথ অর উইদাউট পে অর সিকনেস অর অ্যাক্সিডেন্ট, ওই যেটা বললাম শুক্রবার কেউ আপনার গণ্য করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কাজ করতে হবে। আর দেখেন, প্রফেশনালি, আচ্ছা এখানে লেখা আছে কিনা, হয়তো লেখা নেই, আসসালামু আলাইকুম। পিএল লিভ আছে না একটা, পিএল লিভ? বুঝতে পারি নাই সেটা কি কি জিনিস। পিএল লিভ, আচ্ছা, এটার আর কোনো নাম? প্রিভিলেজ লিভটা যেটা। ফ্যামিলি লিভ। পিএল লিভ, পিএল। পিএল, আচ্ছা, পিএল লিভটা তো হচ্ছে কি আপনার ওই রিটায়ারমেন্টের সময়গুলোতে। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা এখন এখানে আমরা আলোচনা করতেছি না। ঠিক আছে, ওগুলো মেনলি হচ্ছে কি আপনার এই গভর্নমেন্ট প্রতিষ্ঠান এবং হচ্ছে কি আপনার এই ব্যাংক জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, একদম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেক্ষেত্রে মেনলি কাজে লাগে। ওকে, ছুটি তো আরো অনেক প্রকারের আছে, আপনার সিক লিভ আছে, তারপর হচ্ছে কি আপনার এই হলিডে লিভ আছে, সরি এই যে, হ্যাঁ, ফেস্টিভ্যাল লিভ আছে। এই সকল বিষয়গুলো থাকবে হচ্ছে গিয়ে পেরোল ম্যানেজমেন্টের যেই ট্রেনিংটা আছে, সেখানে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বাট এখন আমরা মেন আলোচনা কিন্তু ছুটির উপরে না, আমাদের মেন আলোচনা হচ্ছে কি আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে। ওকে, বাট অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে গিয়ে আমরা যেই সকল কমপ্লায়েন্স গুলো মানবো, সেগুলোকে আমরা ফলো করতেছি। ঠিক আছে, সেগুলো আমরা আইনগত দিকগুলো আমরা দেখতেছি। দেখেন, এই যে 10 দিন বলা হচ্ছে একটা ক্যালেন্ডার ইয়ারে, সে যদি জুলাইয়ের 1 তারিখে জয়েন করে, তাহলে সে কতদিন পাবে? জুলাইয়ের 1 তারিখে যদি জয়েন করে, তার মানে সে কিন্তু একটা ক্যালেন্ডার ইয়ারের আপনার কতদিন, 6 মাস পাচ্ছে, মানে অর্ধেক পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেটা 10 ডেজ হবে না, সেটা হবে গিয়ে আপনার 5 ডেজ। ওকে, তো এইভাবে আপনাকে প্রপোর্শনেটলি ব্রেকডাউন করতে হবে। ঠিক আছে, ভেঙে এই রাখতে হবে। তো 10 দিন আছে, তার মানে হচ্ছে কি আগস্টের 1 তারিখে জয়েন করলো, মানে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস এসে 10 দিন পাবে। ব্যাপারটা ওরকম না, প্রপোর্শনেট অনুযায়ী সে অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তাহলে এই লিভের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই লে অফটা কি জিনিস? আচ্ছা, লে অফ,
এখানে তো অনেক কিছু আছে। দেখেন, লে অফ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কাঁচামাল সংকট, ঠিক আছে, আপনার ওয়ার্ক অর্ডার আছে, সবকিছু আছে, বাট কাঁচামাল নাই, অথবা হচ্ছে ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে, পাওয়ার ফেলিওর হইলো, কোনো এক কারণে দেখা গেছে যে আপনার প্রতিষ্ঠানে মেশিন পত্র চলতেছে না। তো এই সময়ে যদি দেখা গেল যে 10 দিন পর্যন্ত আপনার ম্যাটেরিয়াল থাকবে না, এখন আপনি কি করবেন? শ্রমিকদেরকে আনতেছেন, ওরা বসে আছে, আবার তারা চলে যাচ্ছে, স্যালারিও দিতে হচ্ছে। তো এই সময়টায় একটা অপশন থাকে যে আপনার লে অফের একটা জায়গা থাকে, যে আপনি চাইলে তাদেরকে বলতে পারেন যে আপনার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফিসে আসতে হবে না। সেক্ষেত্রে তাদের স্যালারি থেকে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কম পেমেন্ট করার একটা অপশন থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার লে অফ। আর লফুল স্ট্রাইক, এটা তো বুঝতেই পারতেছেন, যেটা হচ্ছে গিয়ে আপনার কোনো একটা আইনগত কারণে, যুক্তিসঙ্গত কারণে শ্রমিক সকলে আপনার স্ট্রাইক করলো, কর্মবিরতি দিল, যুক্তিসঙ্গত কারণে যদি হয়, ঠিক আছে, সেটা। আনলফুল লকআউট ওইরকমই, এটার বিপরীত এরকম কিছু, ঠিক আছে। তো সেই সেই ব্যাপারগুলো তো আপনার এই ওয়ার্কিং ডে হিসাবে বিবেচিত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ স্যার, একটু ইন্টারাপ্ট করছি আর কি, হ্যাঁ যে বলেন। অ্যানুয়াল লিভের বিষয়টা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে রাখবো, আর 1 ইয়ার পরে গিয়ে সেটা এনটাইটেল হবে, রাইট? রাইট, রাইট, এক্স্যাক্টলি, 1 বছর পরে আর গিয়ে সেটা অ্যাপ্লিকেবল হবে। আর আর যেটা 120 ডেজ এন্ড 240 ডেজ এর বিষয়টা বললেন, ওটাও আমরা ক্যালকুলেশন করে রাখবো। তবে ক্যালেন্ডার ইয়ার শেষ হওয়ার পরে গিয়ে যে পরিমাণ এনটাইটেল হবে সেটাই এমপ্লয়ির হ্যাঁ, জন্য। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ট্যাক্সের বিষয়টা হচ্ছে যে আপনার স্যালারি যখনই পেমেন্ট হবে, স্যালারি থেকে আপনার এই স্টাফদের ট্যাক্স কর্তন করে তারপরে জমা করতে হবে সরকারি কোষাগারে, ঠিক আছে, সরকারি কোষাগারে জমা করতে হবে। আর এটা হচ্ছে কি, ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী কমপ্লায়েন্স মানে মেনে চলতে হচ্ছে। আর এই ট্যাক্স ডিডাকশনের উপরে আমাদের সেশন আছে আলাদাভাবে, তখন আমরা দেখবো যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, গ্রুপ ইন্স্যুরেন্স তো লেবার লতে বলা আছে, বাট সেটা ছাড়াও আপনার নিজের নিজ দায়িত্বে কিছু ইন্স্যুরেন্স করে রাখে। ওকে, তো কর্পোরেটের ক্ষেত্রে তো আপনার গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যাপারটা ম্যান্ডেটরি না, বলা হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে, ঠিক আছে, শ্রমিকের ক্ষেত্রে ম্যান্ডেটরি, বাট যারা হচ্ছে কি সচেতন কোম্পানি, ঠিক আছে, মানে একদম কর্মী বান্ধব প্রতিষ্ঠান, তারা কি করে এই কর্পোরেটের ক্ষেত্রেও কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স করে বা ইন্স্যুরেন্স করে রাখে। তো আপনার এমপ্লয়ি যে মার্কেটিং এ আছে, সে সারাদিন বাইক নিয়ে কোম্পানিতে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তখন কি হবে? তাকে যেহেতু কোম্পানির কাজে সে আছে, কোম্পানি তাকে কি করতে হবে? ভর্তুকি দিতে হবে, বাট এই যে যে লসটা, এই লসটা কভার করতে পারে ইন্স্যুরেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো মানে এক্স্যাক্টলি আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, তারা দেখেন কিরকম ব্যাপারটা, যে আপনি প্রতিষ্ঠানের কাজে থাকেন বা না থাকেন, তারা গ্রুপ ইন্স্যুরেন্সটা এমন ভাবে করছে যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটলে যে কোনো কারণেই হোক, কোম্পানির কাজে হোক বা বাইরের কাজে হোক, অ্যাক্সিডেন্ট ঘটলে, বাট সেটা কিন্তু আপনার আনলিগাল ভাবে না, যে মারামারি করতে গেছেন, আপনাকে মারছে, আপনিও মারছেন, তারপরে অসুস্থ হয়ে গেছেন, ব্যাপারটা ওইরকম হওয়া যাবে না। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই জাতীয় কিছু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, ঠিক আছে, আপনার অ্যাক্সিডেন্ট ঘটলো অমুক জায়গাতে বা এই জায়গাতে বা ওই জায়গাতে, সেক্ষেত্রে কি হবে, আপনার মেডিকেলে যে কদিন থাকবেন পুরো মেডিকেল বিলটা তারা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। ওকে, এরকম ক্ষেত্রে দেখা গেছে যে আমার এক কলিগ, সে পাও ভেঙে ফেলছে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে, পাও ভাঙার কারণে তার তো মেডিকেলে ভর্তি থাকা লাগে নাই, সে বাসা থেকে ট্রিটমেন্ট করছে, সে কিন্তু ইন্স্যুরেন্সের কোনো সুবিধা পায়নি। বাট মেডিকেলে যদি তার ভর্তি থাকতো, যত টাকা খরচ হইলো সেটা সে পেয়ে যেত, ঠিক আছে। তো ওইরকম আপনার নিজের প্রতিষ্ঠানের লাভটা আপনার নিজেই খুঁজে বাইর করতে হবে। তো ওই সেম জিনিসটা যদি হচ্ছে গিয়ে অফিসিয়াল ওয়ার্কের মধ্যে হইতো, তাহলে তো অবশ্যই আপনার নিজ থেকে টাকা পেমেন্ট করতে হইতো যদি গ্রুপ ইন্স্যুরেন্স করা না থাকে। তো এই যে যে আপনার প্রতিষ্ঠানের একটা লস, সেই লসটা কাভার করতে পারেন আপনি ইন্স্যুরেন্সের মাধ্যমে। সো আপনাকে এই বিষয়গুলো খুঁজে বের করতে হবে। ইন্স্যুরেন্সের বিভিন্ন শর্ত দেওয়া থাকে, এই শর্তগুলো কিভাবে কি হয় না হয় সেগুলো দেখতে হবে। তবে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, ইন্স্যুরেন্সের জন্য আলাদা একজন ডেডিকেটেড একটা ডিপার্টমেন্টের আন্ডারে কয়েকজন এমপ্লয়ি রেখে দেয়, যে তারা শুধুমাত্র ইন্স্যুরেন্সটা নিয়েই কাজ করবে, ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য, তারপর হচ্ছে নতুন ইন্স্যুরেন্স রিনিউ করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকা। টার্মিনেশন পিরিয়ড,
টার্মিনেশন পিরিয়ড হচ্ছে গিয়ে যে দেখেন নোটিস নোটিস পিরিয়ড নোটিস পিরিয়ডটা কি যে স্যার আমার কতদিনের একটা মধ্যে কোশ্চেন ছিল। হ্যাঁ জি বলেন এখানে যে গ্রুপ ইন্স্যুরেন্সের কথাটা বলা হয়েছে, গ্রুপ ইন্স্যুরেন্স যদি করা হয়, মানে যে টাকাটা কোম্পানি লস করছে, সে কোম্পানি যে লসটা সে রিকভারি করবে কিভাবে? ও আচ্ছা আপনি হয়তো মানে ব্যাপারটা ক্লিয়ার না সেটা হচ্ছে যে গ্রুপ ইন্স্যুরেন্সটা কি বা এই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা কি হচ্ছে যে আপনার আচ্ছা একটা সেকেন্ড মানে আমি একটা উদাহরণ দিই আর কি সেটা হচ্ছে একটা বড় একটা প্রতিষ্ঠান তারা হচ্ছে কি ডাইং ফ্যাক্টরি ডাইং এর মেশিন গুলো তো আপনারা হয়তো দেখছেন অনেকে আবার অনেকে দেখেন নাই যাই হোক মানে বিশাল বড় মেশিন থাকে সেই মেশিনের মধ্যে আপনার কি হয় যে সুতা বা হচ্ছে কি আপনার বিভিন্ন কাপড় টাপড় ঢোকানো হয় ঠিক আছে মানে সিস্টেম করে আর সেটার মধ্যে কি হয় মেশিনে ঢাকনা লাগাই দেয় আর এরপরে সেটার মধ্যে বয়লার থেকে গরম পানি আসে বিভিন্ন কালার মিক্সচার আর সেটার মধ্যে মানে একদম পুরো ভাত যেরকম আর কি বলক ওঠে আর কি ওরকম পানিগুলো এরকম মুভ করে আর হচ্ছে গিয়ে এরকম গরম পানি তো এক জায়গায় কি হয়েছে যে সেই মেশিনটা একজন বন্ধ করে দিচ্ছে যে হচ্ছে গিয়ে সেখানে অথরাইজ ক্লোজ করে দিছে বন্ধ করে দিল সুইচ অফ করছে বাট সুইচ হয়তো কোনো একটা পাওয়ার ফেইলারের কারণে আলটিমেটলি সেটা বন্ধ হয় নাই সে বন্ধ হয় নাই বাট ঢাকনাটা খুলে ফেলছে তখন কি হয়েছে বিশাল ভাবে পানি একদম পুরো বাস্ট হয়ে গেছে সেটার ভিতরে বিভিন্ন মানে অনেক হাই হিটে পানিগুলো হইতে থাকে বাষ্পিত হইতে থাকে তাই না তো সেটা একদম পুরো আশেপাশে ছড়াই পড়ছে উনি একাই ছিল ওনার গায়েও লাগছে তো উনি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখন এই যে যে বিশাল একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তো সে বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে বাঁচতেও পারে যেটা বললাম যদি মারা যায় সেক্ষেত্রে কোম্পানি তাকে ক্ষতিপূরণ দিতে হবে প্লাস হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স তাকে দিতে হবে আর যদি সে হসপিটালাইজড হলো তার হয়তোবা তার পিছনে প্রায় কোম্পানির 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হলো সেটা কিন্তু কোম্পানির বেয়ার করতে হবে না ঠিক আছে সেটা টাকাটা কিন্তু সম্পূর্ণটাই বেয়ার করবে হচ্ছে গিয়ে গ্রুপ ইন্স্যুরেন্স কোম্পানি যে সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিলে তো ইনিশিয়াল ভাবে অবশ্যই কোম্পানিরই খরচ করতে হয় এরপরে যখন সকল কিছু শেষ এক্সপেন্স গুলো সম্পন্ন হয় এরপরে হচ্ছে যে আপনার এই ডকুমেন্ট সব একত্রিত করে ক্লেম করতে হয় ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করতে হয় তারা যাচাই বাছাই করার পরে সেই টাকাগুলো রিফান্ড দিয়ে দেয় এই হচ্ছে প্রসিডিওর এখন কিভাবে ক্লেম করতে হবে কিভাবে ডকুমেন্ট রেডি করতে হবে এই বিষয়গুলো আপনার যে অথরাইজ পার্সন থাকে সেই বিষয়গুলো করে থাকে ঠিক আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কি জি, থ্যাংক ইউ। কর্মচারীরা দিবে নাকি এটা কোম্পানি বিয়ার করবে? আচ্ছা ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হচ্ছে সাধারণত আপনার কোম্পানি থেকে বেয়ার করা হয় ঠিক আছে সাধারণত কোম্পানি থেকে বেয়ার করা হয় বাট ইন্স্যুরেন্স সাধারণত না কোনোভাবেই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য আপনার স্যালারি থেকে টাকা ডিডাকশন করা যাবে না এমপ্লয়ি থেকে টাকা নেওয়াও যাবে না ঠিক আছে এই লেবার লতে যে আপনার ডিডাকশনের উপরে স্যালারি থেকে ডিডাকশনের উপরে যে কয়টা আপনার খাত দেওয়া আছে সেই কয়টা খাত ছাড়া কিন্তু কোনো সময় টাকা কর্তন করা যায় না তার ভিতরে স্পষ্ট করেই বলা আছে যে প্রিমিয়ামের জন্য বিমা প্রিমিয়ামের জন্য কোনো টাকা কিন্তু স্যালারি থেকে কর্তন করা যাবে না ঠিক আছে সেটা কোম্পানির নিজ দায়িত্বেই দিতে হবে ওকে তাহলে আর কারো কোনো কোশ্চেন ওকে তাহলে আমরা চলে আসি টার্মিনেশনের বিষয়ে আচ্ছা টার্মিনেশনে যেটা বলা হচ্ছে যে এমপ্লয়ার ঠিক আছে এমপ্লয়ার মানে হচ্ছে মালিক মালিক পক্ষ যদি চায় যে কোনো উইথাউট এনি নোটিস ঠিক আছে উইথাউট এনি নোটিসে কিন্তু আপনাকে জব থেকে সে আউট করে দিতে পারবে আমাকে জব থেকে আউট করে দিতে পারবে ঠিক আছে তবে 120 দিনের 120 দিনের তার কি করতে হবে গ্রস ওয়েজ মানে একদম মূল মজুরি সরি মূল না মানে একদম গ্রস যে স্যালারি সেটা দিতে হবে 120 দিনের স্যালারি দিয়ে যে কোনো এমপ্লয়িকে সে কিন্তু আউট করে দিতে পারে ঠিক আছে যদি এই যে 26 এবং 27 নম্বর সেকশনের মাধ্যমে যদি কেউ কাউকে ই করা হয় আর কি কি বলে যে টার্মিনেট করা হয় এটার জন্য কিন্তু মামলাও গ্রহণ করে না ঠিক আছে লেবার কোর্টেও মামলাও করা যায় না যে উইদাউট এনি নোটিসে যেই সুযোগ সুবিধা সে প্রাপ্য সেটা যদি দিয়ে দেয় তাহলে এর জন্য কিন্তু কোনো
কোনো কারণ থাকবে না, মানে কোনো এটার বিপক্ষে কোনো দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। সেম আপনার নিজের পক্ষ থেকে আপনি যদি রিজাইন দিতে চান 60 দিনের আগে আপনাকে জানাইতে হবে, ঠিক আছে? 60 দিন আগে জানাইতে হবে, অন্যথায় 60 দিনের স্যালারি দিয়ে তারপরে হচ্ছে কি আপনার চলে আসতে পারেন, ঠিক আছে? স্যালারি আপনার করে আর কি, স্যালেন্ডার করে। আর এখানে 120 দিন বলতেছে যে আপনাকে অবশ্যই 120 দিন মানে হচ্ছে 4 মাস, 4 মাস আগে আপনাকে জানাইতে হবে। যদি 104 মাস 120 দিন বা 4 মাস আগে জানায় তাহলে তো ভালো, আর যদি ইনস্ট্যান্ট জানায় সেক্ষেত্রে আপনার 4 মাসের স্যালারি দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি ব্যাপার। ওকে, তাহলে এরপরে যেটা পাচ্ছি আমরা কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, কোড অফ ইথিক্স। এখন কোড অফ ইথিক্স কি জিনিস? কেউ একজন বলেন কোড অফ ইথিক্স কি জিনিস? কোন রুলস গুলো আমাকে মেনে চলাই লাগবে এমন। এক্স্যাক্টলি, দেখেন এখানে কোড অফ ইথিক্স বা ইথিক্স ইথিক্স বলতে তো আমরা নীতি বিষয়গুলো বুঝি, তাই না? নীতিশাস্ত্র। বাট আমাদের যে প্র্যাকটিক্যাল বা কর্পোরেট ক্ষেত্রে, ঠিক আছে, কর্পোরেট কোড অফ ইথিক্স এখানে কিন্তু নীতি পরে, আগে হচ্ছে আইন, ঠিক আছে? আইনের মধ্যে যেই নীতিগুলো বলা আছে, যে বিষয়গুলো বলা আছে সেটাই আপনার জন্য নীতিমালা, নীতি, সেগুলোই আপনার জন্য কোড অফ কন্ডাক্ট। আপনাকে বলতেছে যে আপনাকে ড্রেস কোড পরে আসতে হবে, আপনাকে সেটাই মানতে হবে। আপনাকে বলা হচ্ছে যে 9টার মধ্যে আপনাকে অফিসে প্রবেশ করতে হবে, রিল্যাক্স টাইম 15 মিনিট, আপনাকে সেই সময়ের মধ্যে প্রবেশ করতে হবে। এরপরে যদি প্রবেশ করেন আপনার কিন্তু সে একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে। আপনাকে বলা হচ্ছে যে কাউকে ছোট করে কথা বলা যাবে না। আপনার কথাবার্তার মধ্যে যদি এমন কোনো ভাব আসে যে আপনি কাউকে আন্ডার এস্টিমেট করে ফেলছেন, আপনাকে এখানে শোকজ দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম যে এতই কঠিন যে আইনে যেটা বলতেছে আপনার ওই যে লেবার ল, সরি ওই যে এইচআর ম্যানুয়ালের মধ্যে যা কিছু উল্লেখ আছে সেটা ব্যতীত, সেটার যদি ব্যত্যয় ঘটে তার মানে আপনি কিন্তু কোড অফ ইথিক্স ভঙ্গ হয়ে গেল। ওকে, এখন মোরাল টার্পিটিউড এন্ড মিসকন্ডাক্ট, এই যে ব্যাপারটা আপনার যদি ব্রেক হয়, কোড অফ কন্ডাক্ট কোড অফ ইথিক্স যদি ব্রেক হয় সেক্ষেত্রে আপনার কিন্তু মিসকন্ডাক্ট হয়ে যাবে। এখন এই মিসকন্ডাক্টের উপর বেস করে আপনার কিন্তু বিভিন্ন শাস্তির বিষয় আছে, ঠিক আছে, পানিশমেন্টের বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে কি আমার সেকশন 23-তে আলোচনা করা আছে। আপনাকে কি করতে পারে? ডিসচার্জ উইদাউট এনি নোটিস, ডিসচার্জ আফটার নোটিস, ডিমোশন আর কি, ডিমোশন, স্টপেজ ইন প্রমোশন অর ইনক্রিমেন্ট, হ্যাঁ, এই বিষয়গুলো আনতে পারে। ডিডাকশন ইন স্যালারি, দেখেন আবার স্যালারি ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে আবার কিছু বিষয় রাখতেছে, সেটা হচ্ছে আপনি যদি লেট করে অফিসে ঢুকেন, ঠিক আছে, লেট করে অফিসে ঢুকলে আপনার স্যালারি ডিডাক্ট করা যাবে। সেক্ষেত্রে আপনার যতটুকু সময় আপনি লেট করছেন শুধু ততটুকু সময়ের জন্যই আপনার স্যালারি ডিডাকশন হতে পারে, এর থেকে বেশি স্যালারি ডিডাকশন করা যাবে না, ঠিক আছে? তো এখানে আমরা ছোট একটা ক্যালকুলেশন রেখে দিয়েছি। সাসপেনশন ফ্রম ফর এ পিরিয়ড অফ টাইম, ওয়ার্নিং এন্ড ডিসগ্রেস, এই বিষয়গুলো দেওয়া যেতে পারে। আর কোলাটারাল এগ্রিমেন্ট, এখানে লেবার লতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একজন এমপ্লয়ি কখনো দুইটা মালিকের আন্ডারে একই সময়ে কাজ করতে পারবে না, ঠিক আছে, একই দিনে কাজ করতে পারবে না। এমন হলো যে একদিন সে 8 ঘন্টা একজনের আন্ডারে কাজ করে, আর আরো 8 ঘন্টা হচ্ছে গিয়ে আরেকজনের আন্ডারে কাজ করে, বাকি 8 ঘন্টা সে হয়তোবা রেস্ট নিচ্ছে, এরকম কিছু। বাট এরকম কিন্তু করা যাবে না, সর্বোচ্চ একজন মালিকের আন্ডারেই কাজ করতে পারবে। তবে দুইটা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে যদি সেই দুইটা প্রতিষ্ঠান একই মালিকের হয়ে থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে? এই কিছু আইন কানুন আছে। আর আমরা তাদেরকে কর্পোরেটের ক্ষেত্রে আর কি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে যে আপনি কোনোভাবেই হোক, পার্ট টাইম হোক ফুল টাইম হোক, অন্য কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনাকে আমরা ছুটি দিচ্ছি শুক্র শনিবার, কারণ আপনি যাতে রিফ্রেশ হয়ে আসতে পারেন। এই সময়ে যদি আপনি অন্য জায়গায় কাজে লাগান সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন উদ্যমে আপনি আবার কাজ শুরু করতে পারবেন না, আপনার মাথার ভিতরে টেনশন হেডেক সব থেকে যাবে। সো আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না, ঠিক আছে? এরকম কিছু কন্ডিশন দেয় বর্তমানে, বিভিন্ন প্রতিষ্ঠান এরকম কিছু শর্ত দিচ্ছে। ওকে, তো এ হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, আমরা এটা শেষ করে আজকের মতো শেষ করে দেব, বাকি বিষয়গুলো আগামী দিন দেখবো, সমস্যা নেই।
দেখেন এটা হচ্ছে যে এরপরে আমরা সিগনেচার টিগনেচার করে এটা একটা কপি আমরা তাকে দিয়ে দেব, আর আরেকটা কপি কি করব আমরা তার কাছ থেকে সিগনেচার করে আমাদের কাছে রাখবো। এবং দেখেন এখানে নতুন এই যে আমরা যে আমাদের যে টিমে একটা তো দিলাম, এইচআর ফাইলও একটা রাখছি এবং পার্সোনাল ফাইল আরেকটা রাখতেছি। দেখেন এইখান থেকে আমাদের পার্সোনাল ফাইল ওপেন হয়ে যাচ্ছে। পার্সোনাল ফাইলের উপরে আমরা আলোচনা করব পার্সোনাল ফাইল কি জিনিস না জিনিস সেই বিষয়ে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমরা এগুলোর উপরে করব, প্র্যাকটিস চালিয়ে যাব। ওকে, তো আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আর আরেকটা যেটা করবেন, আপনারা অ্যাসাইনমেন্ট জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, কম্পিউটারে তৈরি করে জেপিজি ফরম্যাটে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আর কি, সেই গ্রুপে আপলোড করে দিবেন আপনাদের নাম এবং হচ্ছে আইডি নাম্বার দিয়ে। আইডি নাম্বারটা আনোয়ার সাহেব আপনাদের সাথে শেয়ার করে দিবে, আইডি নাম্বারটা অবশ্যই দিবেন। এটাই থাকবে কাজ। আরেকটা হলো গিয়ে আপনারা যে আপনাদের যে সরি আমি তো ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে আপনাদের যে গ্রুপটা দেওয়া আছে সেখানে আপনাদের নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি হোয়াটসঅ্যাপ না, আপনাদের হচ্ছে ডেজিগনেশন এবং কোম্পানি নাম এবং হচ্ছে লোকেশন, এই তিনটা জিনিস আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। তাতে আমরা কি হবে যে একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে যেতে পারবো, ঠিক আছে, যেহেতু আমরা পরিচয় পর্বটা পাইনি, খুঁজে পাই নাই বা নিতে পারি নাই সময়ের অভাবে। তো সেখানে দিয়ে দিবেন। তো যাই হোক, আর আমরা তাহলে আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী সেশনে। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন। আর সবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপাতত আমাদের সেশনটা ক্লোজ করে দিচ্ছি। জি, আল্লাহ স্যার হাফেজ। একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। স্যার ক্লাস রেকর্ডটা কোথায় পাবো? বা এগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে দেবো আগামীকাল। আর আজকেও দিতে পারে যদি সময় থাকে আর কি, কারণ এগুলো কনভার্ট হয়ে আপলোড হইতে সময় লাগে। এগুলো সর্বোচ্চ কালকের মধ্যে পেয়ে যাবেন থ্যাংক সব ইউ সব স্যার। কিছু। হ্যাঁ জি, ওকে, ঠিক ভাইয়া আছে। স্যার আমার আমাদের ভাইয়া একটা সরি প্লিজ আপু আপনি ক্যারি অন করেন, তারপর আমি বলছি। হ্যাঁ জি বলেন। টাস্কটা কি হবে? আচ্ছা, সেটা আমরা শেয়ার করে দেবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। আচ্ছা, ভাইয়া আমার আচ্ছা, একটা আমরা তো ফেসবুক গ্রুপে নাই, তাহলে কিভাবে অ্যাটাচ করবে এটা? বা ফেসবুক গ্রুপের লিংক শেয়ার করে দিচ্ছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফেসবুক গ্রুপের লিংক শেয়ার করা আছে। ও, আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার কোয়েশ্চেনটা ছিল, অনেক সময় আমরা দেখা যায় কি অনেক প্রিভিয়াস রেকর্ডে অ্যাপয়েন্টমেন্ট পাইনি আর কি। হ্যাঁ, আমরা কারেন্ট ডেটে, হ্যাঁ এটা যেহেতু কমপ্লায়েন্স ইস্যু, আমাদের তো একটা সে থাকবে যে হয়তো আগে থেকে ছিল না, কারেন্ট ডেট দিয়ে বা অ্যাপ্রক্সিমেট একটা ওই সময়টার এমপ্লয়ি থেকে জেনে বা স্যালারি শিট বের করে হলেও ব্যাক ডেটে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট রেডি করে থাকি, এটা আসলে এইচআর জায়গা থেকে মানে কিভাবে দেখছেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমার যদি কোনো অন্য ডিপার্টমেন্টে আমি ট্রান্সফার করি বা আমার সবকিছু যদি চেঞ্জেস হয়, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের যে ইস্যুস গুলো, এগুলোর জন্য কি আবার সেম ভাবে কি নতুন করে তার জন্য আরেকটা কন্ট্রাক্ট পেপার রেডি করবো কিনা? এই দুইটা প্রশ্ন আছে। যার আপনার বাদ পড়ে গেছে, এটা বাদ পড়ার কারণটা তো মানে হয় না এটা। আমরা কারণ হলো যখন যে জয়েন করবে আর কি, তার একটা আইডি নাম্বার পায়, হ্যাঁ, পার্সোনাল ফাইল ওপেন হয়। আপনার যদি পার্সোনাল ফাইল ওপেন হয়, সবকিছু হয়, সেক্ষেত্রে আপনার তো সেখানে সবকিছু আছে। আর ব্যাকডেটে হোক যেভাবেই হোক অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আপনাকে তাকে দিতেই হবে। আর কারেন্ট ডেটে না দেওয়াই ভালো, কারণ কারেন্ট ডেটে দেওয়ার কারণে তার কিন্তু মানে ক্ষতি হয়ে যাবে। যাকে আপনি দিচ্ছেন সে যদি কর্পোরেট এমপ্লয়ি হয় বা শ্রমিক হয়, তার জন্য কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাবে। মানে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, প্রিভিয়াস জব এবং প্রেজেন্ট জব দুইটার মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, লেবার ল যেহেতু বলতেছে। সেটা যে কোনো করেই হোক, যদি আগের ডেটে না দিয়ে থাকেন, যদি না দিয়ে থাকেন ব্যাক ডেটে আপনি ইস্যু করে দিবেন। যেভাবেই হয় সেভাবে আপনাকে ইস্যু করতে হবে, যাতে সেটাকে আর ইনভ্যালিড না মনে হয়। ঠিক আছে, ওই যে কারণ রেফারেন্স টেফারেন্স এই বিষয়গুলো অনেক কিছু থাকে, সেই বিষয়গুলোকে ক্রস করে তো দিতে হবে। এগুলো করেন। আর আরেকটা কি ছিল ভাই আপনার প্রশ্ন? আরেকটা হচ্ছে ভাই, আমার যদি কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ ও হয়, তাকে হ্যাঁ অন্য হ্যাঁ, ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে। আপনি তাকে লেটার ইস্যু করবেন, পার্সোনাল ফাইলের জায়গায় পার্সোনাল ফাইল থাকবে, আপনার সেকেন্ড টাইম তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে না। আর যখন তাকে ডিপার্টমেন্ট। আপনি দিবেন আর কি, কি বলে যে এক্সপিরিয়েন্স লেটার ইস্যু করবেন, তখন সেই বিষয়গুলো উল্লেখ করবেন। এতদিন পর্যন্ত সে এই ডিপার্টমেন্টে ছিল, এরপরে সে এই ডিপার্টমেন্টে আসছে, তারপরে সে এখানে পুরো হিস্টোরি সেখানে দিয়ে দিবেন, উল্লেখ করবেন। তো আলাদাভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া লাগবে না। আচ্ছা, ওই নিউ ডিপার্টমেন্টে গিয়ে তার স্যালারি স্ট্রাকচার চেঞ্জেস হলে ওগুলো আমরা উল্লেখ করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এরকম আছে, ঠিক আছে। অনেক আছে।
আপনি লিঙ্কডইন খুঁজলেই পাবেন যে অনেক এমপ্লয়ি আছে যারা হচ্ছে কি সেলস ডিপার্টমেন্টে ছিল, তারা হচ্ছে অমুক ডিপার্টমেন্টে চলে গেছে, তাদের পুরো হিস্টোরিটাই সেখানে আছে, তারা প্রমোশন পাইলেও একরকম আসে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্স লেটারে উল্লেখ থাকে। প্লাস হচ্ছে আপনার আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার প্রয়োজন হবে না। থ্যাংক ইউ ভাই। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আমাদের হোমওয়ার্কটা কি দেয়া হলো হোমওয়ার্ক সেটা? দেওয়া হবে, সমস্যা নেই, আপনাদের ওই গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে জেপিজি ফরম্যাটে ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে, এই তো। রাইট রাইট, অ্যান্সার গুলো এখানে আপলোড করতে হবে। আমরা তবে তো চেষ্টা করবেন কপি না করার জন্য, ঠিক আছে? গ্রুপে অ্যাড করছি, বাট হচ্ছে গ্রুপে হচ্ছে তো এখনো এই অ্যাকসেপ্ট করেনি আমাদের। অ্যাকসেপ্ট অটোমেটিক হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা আমরা কোথায় পাবো? ভাই সময়টা যেতে দেন, পেয়ে যাবেন।